উপকার আছে। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের টার্গেট হলো আজকে এবং নেক্সট ক্লাস অর্থাৎ বৃহস্পতিবার এই দুইটা ক্লাসে প্রসেস কস্টিং করাবো। আজকের ক্লাসটা এবং আগামীকাল ক্লাসের এই দুইটা ক্লাসে আপনাদের কাছে একটা শীট আছে। যারা ফিজিক্যালি আছেন তাদের কাছে দুইটা ম্যাথ দেয়া আছে, তাই না? দুইটা ম্যাথ দেয়া আছে। তো এর মধ্যে প্রথম যে ম্যাথটা অর্থাৎ ক্লাস প্র্যাকটিস নাম্বার 1, এই ম্যাথটা পরীক্ষায় আসছে। প্রসেস কস্টিং আমরা যখন একটু পরে শিখবো তখন দেখবো প্রসেস কস্টিং এর দুইটা মেথডে করা লাগে, করতে হয় আর কি। আমরা দুইটা মেথডে শিখবো। তো পরীক্ষায় আসছে এই ম্যাথটা একটা মেথডে, বাট আমরা আজকে ক্লাসে করব দুইটা মেথডেই ক্লাসে। তাহলে আমরা কম্পারিজনটা পেয়ে যাব যে দুই মেথডে করলে কি হয়। এবং সেকেন্ড যে ম্যাথটা সেটা পরীক্ষায় 3বার আসছে। হুম। এবং একটু নাম চেঞ্জ করে একটু তথ্য চেঞ্জ করে সেটাও আমরা করার ইচ্ছা প্রকাশ করতেছি, বাট মনে হয় পারবো না, না পারলে পরের ক্লাসে আমরা করব। তো আমার ইচ্ছা ছিল মোট 4টা ম্যাথ ক্লাসে করানোর। তো 4টা ম্যাথ হয়তো বা পারবো না, 3টা ম্যাথ করাবো, মানে আজকে এবং পরের ক্লাস মিলে 3টা ম্যাথ ইনশাল্লাহ ক্লাসে করাবো। প্রয়োজন হলে আমরা 3 নাম্বার ক্লাসও যাব, বাট এটা আমরা শিখে যাব প্রসেস কস্টিং। আর আহ, 4 নম্বর যে ম্যাথটা আমরা রাখছি আপনারা দেখেন নাই, মানে আমি রাখছি সেটা হলো লাস্ট পরীক্ষায় যে ম্যাথটা আসছে একটু বাজে ম্যাথ, ওইটাও করানোর ইচ্ছা রাখছি আর কি। তো আমরা একটু থিওরিটিক্যাল ডিসকাশন করি, ডিসকাশন করার পরে আমরা ম্যাথে চলে যাব আর কি। প্রসেস কস্টিং যেটা সিলেবাসের পার্ট সি, পার্ট সি এর সি টু হলো প্রসেস কস্টিং। সিলেবাসের পার্ট সি এর সি টু হলো প্রসেস কস্টিং। যদি আইসিএবি তে এইভাবে প্রশ্ন না থাকতো, মানে প্রসেস কস্টিং একটা সময় 20 মার্কসের প্রশ্ন আসতো, কোনো 5-10 মার্কসের না, তাই না? 15 মার্কস, 20 মার্কসের। এবং আহ, এখন তো প্রশ্নের নির্দিষ্ট প্যাটার্ন আছে, তাই না? যেমন কোশ্চেন 5 C1 C2 C5, তাই না? C1 C2 C5 মিলে 20 মার্কস। তার মানে এখনো চাইলে আহ শুধু সি টু থেকে 20 মার্কস দিতে পারে, এখনো চাইলে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী। যদি এটা করে না, এটা দেখা যায় 10 মার্কস, 15 মার্কস এই টাইপের মার্কস দেয়। তো কিন্তু আইসিইউবি যে প্রশ্ন করে সে চাইলে আপনাকে 20 মার্কসের প্রশ্ন দেওয়ার এখনো ক্ষমতা রাখে, তাই না? তো দেখ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রিসেন্ট টাইমে সব 20, 7, 8, 10, 12 এই টাইপের মার্কস আসে। তো প্রসেস কস্টিং কি? আমরা C1 হলো জব অর্ডার কস্টিং, সি টু হলো প্রসেস কস্টিং। আমরা সি ওয়ান এখনো করি নাই, মানে জব অর্ডার কস্টিং এখনো করি নাই, আমরা প্রসেস কস্টিং করতেছি। যদি আমরা জব অর্ডার কস্টিং করতাম তাহলে আমরা বলতাম আমরা জব বেস যে কস্টিং করা হয় সেটাকে বলা হয় জব অর্ডার কস্টিং। জব মানে চাকরি না, জব মানে একটা প্রোডাক্ট হতে পারে, একটা জব। যেমন আপনি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের কস্টিং যদি করে থাকেন, ওই প্রোডাক্টে একটা জব ধরলেন, ওই প্রোডাক্ট বেস যে কস্টিং হয়, মানে স্পেসিফিক প্রোডাক্ট বেস যে কস্টিং হয় সেটাকে বলা হয় জব অর্ডার কস্টিং, সহজভাবে বলার জন্য। সাধারণত দেখা যায় যেখানে কাস্টমাইজ প্রোডাক্ট, যেমন গাড়ি তৈরি করে, এগুলো সাধারণত কাস্টমাইজ প্রোডাক্ট থাকে, তাই না? তো ওই বা খুবই অল্প কোয়ান্টিটির থাকে। তো এই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে জব অর্ডার কস্টিং করা হয়। আর প্রসেস কস্টিং হলো যেখানে একটা কন্টিনিউয়াস প্রসেস চলে। একটা ধরেন একটা ডিপার্টমেন্ট এ তে কিছু কাজ হয়, ডিপার্টমেন্ট বি তে কিছু কাজ হয়, ডিপার্টমেন্ট সি তে কিছু কাজ হয়। এই 3টা প্রসেস মিলে সর্বশেষ যায় একটা প্রোডাক্ট প্রডিউস হয়, মানে ফিনিশ গুড হয়। এই জাতীয় সিনারিও গুলো, এই জাতীয় সিচুয়েশন গুলোতে প্রসেস কস্টিং ফলো করা হয়। তো প্রসেস কস্টিং ফলো করা হয় কোথায়? যেখানে কন্টিনিউয়াস প্রসেস আছে, যেখানে একই প্রোডাক্ট প্রডিউস করা হয় মোটামুটি একই ধরনের। হতে পারে আপনি চকলেট তৈরি করেন, তো এই চকলেট আপনি ধরেন 1 টাকা দামের চকলেট, একই ধরনের চকলেট 1 লক্ষ পিস, বা আপনি কন্টিনিউয়াসলি তৈরি করেন। এই জাতীয় জায়গাগুলোতে প্রসেস কস্টিং ব্যবহার করা হয়। আমরা এখানে প্রসেস কস্টিং এবং জব অর্ডার কস্টিং এর একটা ডিফারেন্স দিছি, এটা একটু দেখে নিবেন। বড় ডিফারেন্সটা হলো প্রসেস কস্টিং যেখানে কন্টিনিউয়াস প্রসেস হয়, মানে কি একটা প্রসেসের পর একটা প্রসেস, যেখানে একই ধরনের প্রোডাক্ট প্রডিউস হয় সেখানে প্রসেস কস্টিং ব্যবহার হয়। আর জব অর্ডার কস্টিং যেখানে কাস্টমাইজ প্রোডাক্ট হয় সেখানে জব অর্ডার কস্টিং ব্যবহার হয়। আরেকটু ভালো বুঝবেন যখন আপনি প্রসেস কস্টিং পড়বেন এবং জব অর্ডার কস্টিং পড়বেন তখন। তো আমরা যখন প্রসেস কস্টিং করব
তার আগে আমরা একটু প্রসেস কস্টিং এর কিছু স্টেপস আছে। আমরা যে কোনো কস্টিং করি সেটা একটা উদ্দেশ্য থাকে, তাই না? যেমন আমরা আমরা প্রোডাক্টের কস্ট জানতে চাই, তাই তো? প্রোডাক্টের কস্ট জানতে চাই, তখন আমরা বলি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটে মিলেই তো প্রোডাক্ট কস্ট। তখন আমরা ম্যাটেরিয়ালের কস্ট, লেবারের কস্ট, ওভারহেড কস্ট ইত্যাদি নির্ধারণ করি। তো প্রসেস কস্টিং এরও কিছু উদ্দেশ্য আছে। প্রসেস কস্টিং এর মাধ্যমেও আমরা একটা গুডস যখন আপনার কমপ্লিট হয়, মানে ফিনিশ গুড হয়, ওই গুডস এর বা ওই পণ্যের, ওই প্রোডাক্টের আপনি কতটুকু কস্ট হলো সেটা জানতে পারেন। এটা একটা উদ্দেশ্য। এটার সাথে এটাতে কমপ্লিটেড গুডস এর তথ্য আপনি জানতে পারলেন, কস্ট কতটুকু। পাশাপাশি ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, এটাও তো আপনার প্রয়োজন হয় ইনভেন্টরির জন্য। এই ইন্ডিং ওয়ার্কিং প্রসেসেরও কস্ট কত সেটা আপনি জানতে পারবেন। তাহলে প্রসেস কস্টিং এর ফাইনাল উদ্দেশ্য হলো কমপ্লিটেড গুডস যাহা আপনার ফিনিশ গুডে যাবে তাহার কস্ট জানতে চান, পাশাপাশি ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট জানতে চান। এই দুইটা তথ্য জানার জন্য আপনি প্রসেস কস্টিং ফলো করেন। যখন আপনি ফলো করেন তখন আপনাকে 5টা স্টেপস ফলো করতে হয়। এই 5টা স্টেপস, এই 5টা স্টেপস আমরা সর্বশেষ স্টেপস বললাম যে কস্ট অফ ইউনিট কমপ্লিটেড এন্ড ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের যে ইউনিট আছে সেটার কস্ট জানতে চাই। তাহলে আমরা কমপ্লিটেড গুডস এর কস্ট জানতে চাই, ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট জানতে চাই। এটা হলো আমাদের 5 নম্বর স্টেপ। এই 5 নম্বর স্টেপে যাওয়ার জন্য আমাদেরকে 1 থেকে 4 এই 4টা স্টেপ করতে হয়। এর মধ্যে প্রথম স্টেপ হলো আমরা একটা ফ্লো আঁকি, যে ইনপুট ইকুয়াল টু আউটপুট মিলিয়ে দেখাবো একটু পরে। মানে কি, ধরেন আপনার প্রোডাকশন প্রসেসের মধ্যে আপনি 10 কেজি ম্যাটেরিয়াল দিলেন, তাহলে এটা যদি ইনপুট হয় 10 কেজি বা 10 ইউনিট, আউটপুট তো 10 ইউনিটই হবে। এই দুইটা আপনি মিলিয়ে দেখতে হবে যে ইনপুট এবং আউটপুট মিলছে কিনা। বুঝতে পারছেন? এটা গেল প্রথম। এটা নাম দেয় ওরা দ্য সামারাইজ দ্য ফ্লো অফ ফিজিক্যাল ইউনিট অফ আউটপুট। আমি বলি সহজ, ইনপুট এবং আউটপুটটা আমরা প্রথম দেখব। দ্বিতীয়ত আমরা দেখব ইকুইভ্যালেন্ট ইউনিট নামক একটা শব্দ। ইকুইভ্যালেন্ট ইউনিট আপনাকে ক্যালকুলেট করতে হবে, ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে ইকুইভ্যালেন্ট ইউনিট কি সেটা জানতে হবে। আচ্ছা, আমরা বলবো 3 নম্বরে আমরা টোটাল কস্ট দেখবো, 4 নম্বরে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট করব। অর্থাৎ 1 নম্বরে করবো ইনপুট ইকুয়াল টু আউটপুট, 2 নম্বরে আমরা করব হলো ইকুইভ্যালেন্ট ইউনিট, 3 নম্বরে আমরা টোটাল কস্ট, 4 নম্বর হলো কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। আমরা কি টোটাল কস্ট কে ভাগ দিবেন ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা, 3 কে ভাগ দিবেন 2 দ্বারা, তাহলে আপনি 4 পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো আমি একটা রেকর্ডিং দিয়েছি, এই রেকর্ডিংটা কি দেখা হয়েছে কিনা যদি দেখে থাকেন, কারণ আমি যদি রেকর্ডিং আপনারা দেখছেন এটা বিধায় কথা বলি, তাহলে আমি কথা বলবো একরকম, অন্যথায় কথা বলবো আমি আরেকটু স্লো। বুঝতে পারছেন? তো তাহলে আমরা বললাম কি, আমরা 5টা স্টেপস ফলো করতে হয়। প্রথম স্টেপ হলো আমরা ইনপুট ইকুয়াল টু আউটপুট, দ্বিতীয় স্টেপ হলো ইকুইভ্যালেন্ট ইউনিট কমপ্লিট করব। কিসের ইকুইভ্যালেন্ট ইউনিট আমি জানি না, বলবো। 3 নম্বর হলো টোটাল কস্ট, কিসের টোটাল কস্ট সেটাও বলি নাই। 4 নম্বর হলো কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। 5 নম্বর হলো ইনি ওয়ার্কিং প্রসেস এবং কমপ্লিটেড গুডস এর মধ্যে টোটাল কস্ট কতটুকু অ্যাসাইন হবে বা কস্ট কতটুকু গেল সেটা বের করব। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, প্রশ্নও করব আপনাদেরকে। প্রথম স্টেপ ইনপুট ইকুয়াল টু আউটপুট, সেটা আমরা অঙ্কে গেলে। দ্বিতীয় আমাদের জানতে হবে ইকুইভ্যালেন্ট ইউনিট কাকে বলে। যেমন আপনাকে যদি বলা হয়, যেমন আপনি 10টা, আপনি ধরেন সহজভাবে মনে করেন আপনি আহ, এক 1 কেজি কালি দিয়ে 10টা কমপ্লিটেড কলম তৈরি করছেন, আর 5টা ফুল কমপ্লিট করতে পারে নাই, 5টা ধরেন 50% কমপ্লিট করছেন। এখন আপনাকে যদি মাস শেষে বলা হয় 1 কেজি কালির দাম বা কলমের যে মেটেরিয়ালের দাম 100 টাকা, আপনার প্রতি পিস কলমের জন্য কতটুকু খরচ হয়েছে, আপনি তাহলে কি করবেন? কালি ক্রয় করলেন, এটা হলো ম্যাটেরিয়াল 100 টাকা দিয়ে, আর আপনার কলম ফুল কমপ্লিট হলো 10টা, আর 5টা হলো কি 50% কমপ্লিট হলো। আমি কি প্রশ্নটা বুঝাতে পারছি? তাহলে কিন্তু আপনাকে প্রশ্ন করা হলো যে তোমার তো 100 টাকা ম্যাটেরিয়াল খরচ হলো, 10টা ফুল কমপ্লিট কলম বের হলো, আর 5টা হলো 50% কমপ্লিট হলো, মাস শেষ। এখন যদি আপনাকে বলা হয় যে প্রতি কলমের প্রাইস কত, মানে কস্ট কত, আপনি কি করবেন? কত টাকা বলবেন? 100কে কি 10 দিয়ে ভাগ দিব, নাকি 100কে 15 দিয়ে ভাগ দিব?
আচ্ছা, আপনি বলেন 100-কে 10 দিয়ে ভাগ দেবো আর 5টাকে আবার, আচ্ছা অন্য হয়ে, আবার একজন বললেন 15টা, আরেকজন সঠিক উত্তর দিয়েছেন। তো আমরা বলি 100-কে যদি 10 দিয়ে ভাগ দেন তাহলে প্রতি কলমের দাম হবে কত, খরচ হবে কত, 10 টাকা। তাহলে 10 10 100, তাহলে 100 টাকা ফুল অলরেডি কি হইলো, অ্যালোকেট হয়ে গেল। বাকি 5টা কলমে কিছু কালি ঢুকছে না, ওই কষ্ট কোথায় গেল? তাহলে ভুল, 1 নাম্বার ভুল। দ্বিতীয় ভুল হলো, আমরা যদি বলি 100-কে 15 দিয়ে ভাগ দেব, তাহলে ভুল। কারণ ওই বাকি যে 5টা, এটার তো আরো 50% খরচ বাকি আছে। তাহলে এখন যদি 15 দিয়ে ভাগ দেয় তবুও ভুল। আচ্ছা, তাহলে 3 নাম্বার সিচুয়েশন কি, যে ভাই আমার 10টা কলম 100% ডান হয়েছে, তাহলে 10টা গুণ 100% ইকুয়াল টু কত, 10টা। বাকি 5টা কলমের 50% কাজ কমপ্লিট হয়েছে, মানে ম্যাটেরিয়াল 50% মেবি লোড হয়েছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 5টাকে আমরা ধরে নেই 5 গুণ 50%, আসলে 5টা আমরা ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট, 2.5 ধরে নিব। কেন ধরে নিব, যে একটা মানে প্রতিটাতে ধরেন 5টা যদি 100% ডান হতো তাহলে বলতাম 5টা, 5টা যদি 50% ডান হয় তার মানে কি প্রত্যেকটা 50%, মানে দুইটা 50% মিলে কি একটা, তাহলে 4টা 50% মানে কি দুইটা, আরেকটা কত রইলো 50%। তাহলে 5 গুণ 50% ইকুয়াল টু কত পার্সেন্ট, 2.5। এটা কি মোর লজিক্যাল না? তখন আমরা বলবো 100 টাকা খরচ করে 12.5টা কলম পাইছি। তখন আপনি যদি 12.5 দিয়ে ভাগ দেন তাহলে কি একুরেট রেজাল্ট আসবে। এই যে এই বিষয়টাকে বলা ইকুইভ্যালেন্ট ইউনিট, যে যত পার্সেন্ট কমপ্লিট হবে আপনার ওই ইউনিটকে পার্সেন্টেজ দ্বারা গুণ দিবেন। তাহলে আপনি কি বলবেন, যে 5 গুণ 50%, যদি 70% কমপ্লিট হয় 5 গুণ 70% মানে কি 3.5 ইকুইভ্যালেন্ট ইউনিট। বুঝতে পারছি? তাহলে এই ইকুইভ্যালেন্ট ইউনিট গুলো আমাদের বের করতে হবে। এর বাইরে বাকিগুলো এখানে অনেক আলোচনা আছে, কিন্তু এই আলোচনাগুলো আমাদের রেকর্ডিং এ আছে। তো আপনারা যদি রেকর্ডিং দেখে থাকেন খুবই ভালো, না দেখলে দেখবেন। আমি কি করব, এই পুরো আলোচনাগুলোকে আমি ম্যাথে কনভার্ট করে নিব, মানে যেই ম্যাথটা আপনাদেরকে করাবো এই ম্যাথে এখানে সব আলোচনা ওইখানে করে নিব। আমি বুঝাতে পারছি? শুধু আর 5 মিনিট আমি কথা বলবো। আমি পূর্বের ক্লাসগুলোতে যেটা করতাম সেটা হলো এই স্লাইড গুলোকে সুন্দরভাবে বুঝাইতাম, সেখানে আমার 40-50 মিনিট চলে যেত, 1 ঘন্টা চলে যেত। তারপরে যে আমরা ম্যাথ করতাম তখন ম্যাথে আমি তাড়াহুড়া করতাম স্বাভাবিকভাবে। আজকে আমরা যেটা করব, এই ম্যাথটা, যে ম্যাথটা ক্লাস প্র্যাকটিস নাম্বার 1, সেখানে আমরা পুরো ক্লাসটাকে ওই ম্যাথের মধ্যে নিয়ে আসবো। আমি কি বুঝাতে পারছি? পুরো স্লাইড, আপনাকে স্লাইড দিচ্ছি কিসের জন্য, আপনি একটু বুঝে বুঝে পড়েন। কিন্তু আমি যে ম্যাথটা এখন করাবো সেই ম্যাথের মধ্যে পুরো ওই ম্যাথও সলিউশন করব, পাশাপাশি এই ক্লাসের সব নির্যাস নিয়ে আসবো। আমি কি বুঝাতে পারছি? তাহলে ওই ম্যাথটা যদি আমরা বুঝি, হোপফুলি ইনশাল্লাহ আমরা ভালো করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারপর আরো কিছু আলোচনা করি। তাহলে আমরা বললাম স্লাইডের দিকে তাকান দরকার না, আমরা বললাম প্রসেস কস্টিং এর 5টা স্টেপস, বললাম না প্রসেস কস্টিং এর 5টা স্টেপস। এবং আমাদের উদ্দেশ্য হলো ইন্ডিং ওয়ার্কিং প্রসেস এবং কমপ্লিটেড গুডস এর তথ্য জানা। আমরা শুরু করব কি দ্বারা, যে আমার প্রথমত ফিজিক্যাল ফ্লো মিলাবো। এই যে আপনি 5টা স্টেপ যাবেন, এই যাওয়ার জন্য আবার 2টা মেথড আছে। কয়টা মেথড? 2টা মেথড। 1 নাম্বার মেথড, মেথড নাম্বার 1, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। সেকেন্ড মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড। তার মানে এই 5টা স্টেপ যখন আপনি পার করবেন, পরীক্ষার প্রশ্নে আপনাকে বলে দিব যে আপনি ওয়েটেড অ্যাভারেজ মেথডে করেন অথবা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে করেন। পরীক্ষায় বেশি প্রশ্ন আসে ওয়েটেড অ্যাভারেজ মেথড থেকে, আর ওয়েটেড অ্যাভারেজ মেথড থেকে পরীক্ষা বেশি প্রশ্ন আসে, ফার্স্ট ইন ফার্স্ট আউট কম আসে, বাট আমাদের সুযোগ নাই স্কিপ করার। তাহলে আমরা 2টা মেথডে শিখবো। তুলনামূলক সহজ মেথড হলো ওয়েটেড এভারেজ মেথড, তুলনামূলক সহজ মেথড, বাট আমরা 2টা মেথডে শিখবো। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম প্রসেস কস্টিং 5টা স্টেপ ফলো করতে হয়। সেকেন্ড শিখলাম প্রসেস কস্টিং করার জন্য, আমি একটু শর্টকাটে আগাচ্ছি আর কি, করার জন্য 2টা মেথডে ম্যাথ করতে হয় বা পরীক্ষা আসে, একটা হলো ওয়েটেড এভারেজ মেথড, একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। আমরা কি করব, যে ম্যাথটা করব একই সাথে 5টা স্টেপ, যখন স্টেপ নাম্বার 1 করব তখন 2 মেথড করে ফেলবো, স্টেপ নাম্বার 2 করব 2 মেথড করব। আমি কি বুঝাতে পারছি? স্টেপ নাম্বার 3 করব 2 মেথড করব। তখন কি হবে, আমরা কম্পারিজনটা দেখে যাব। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন আহ একটু এটা একটু দেখি, এটা আমরা এখন দেখব। এখন এটা তো বোর্ডে আমাকে দেখাইতে হবে,
মুশকিল হলো যারা অনলাইনে আছে তাদের জন্য কি করা যায়। এই ক্লাসগুলো আসলেই মানে ফিজিক্যাল ক্লাস ছাড়া এই ক্লাসের 100% বেস্ট রেজাল্ট আনা যায় না। এটা হলো আমার কথা, ঠিক আছে? তো যাই হোক, তারপরও আমরা চেষ্টা করব সবাইকে খুশি করতে যতটুকু পারি। আমরা এখানে দেখি যে যদি ধরেন এটা হলো একটা প্রসেস ফ্লো, ওনারা কিছুই দেখতেছেন না, ওনাদেরকে আবার ওইখানে দেখাবো, সমস্যা নেই। এটা হলো একটা প্রসেস ফ্লো, যেমন এখানেও দেয়া আছে একটা প্রসেস ফ্লো। এই প্রসেস ফ্লো দেখেন 0% স্টেজ আছে এবং 100% স্টেজ আছে। এই 0% এবং 100% কি বুঝায়? মানে আপনি ধরেন আপনার একটা শার্ট তৈরি করেন, ধরেন গার্মেন্টস এর কথা চিন্তা করেন, এটা 0% স্টেজ, মানে যেখানে মেবি ধরেন ফেব্রিক্সটা কাটে বা ফেব্রিক্সটা ওয়্যার হাউস থেকে নিয়ে আসে, আর এটা ধরে নেন যখন আপনার শার্টটা কমপ্লিট গুডস হয়। এই 0 থেকে 100%-এ তাহলে 0 হলো আপনি স্টার্ট পয়েন্ট, 100% হলো আপনার কি ফুল ডান, ফুল ডান। এখন প্রোডাক্ট ভেরি করে, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করে। কোন প্রোডাক্টের হতে পারে ম্যাটেরিয়াল শুরুতেই ইনক্লুড করতে হয়, কোন প্রোডাক্টের হতে পারে 70% স্টেজে যে ম্যাটেরিয়াল ঢুকে, হতে পারে না। যেমন আপনি যদি পানির বোতল বিক্রি করেন, এই পানিটা যদি ম্যাটেরিয়াল হয় তাহলে কিন্তু বোতল কমপ্লিট হওয়ার পরে পানি দিতে হবে। তার মানে কি এটা মেবি 70% স্টেজে যে পানি দিতে হবে। আবার কোন কোন জায়গায় আপনাকে শুরুই করতে হয় ম্যাটেরিয়াল দিয়ে, যেমন ফেব্রিক্স, তাই না? তাহলে আমরা জানি না কোথায় কি সিচুয়েশন হবে, আমরা কিছুই জানি না। তো আপনার পরীক্ষার প্রশ্নে আপনাকে দিয়ে দিবে যে আপনার একটা প্রোডাক্ট প্রডিউস করতে কি কি লাগে। আমরা খরচ কথা বলি ম্যাটেরিয়াল, আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলতেছি, লেবার এবং ওভারহেড। ম্যাটেরিয়াল বলতে কোন ম্যাটেরিয়াল? ডিরেক্ট ম্যাটেরিয়াল। লেবার বলতে কোন লেবার? ডিরেক্ট লেবার। ওভারহেড বলতে যা ওভারহেড আছে আমাদের। তো ওভারহেড কি? ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, আদার ইনডিরেক্ট এক্সপেন্স, তাকে ওভারহেড বলি। তো এখন হতে পারে ম্যাটেরিয়াল আপনার 0% স্টেজে অ্যাড হইতে পারে, হতে পারে না? তো ধরেন ম্যাটেরিয়াল 0% স্টেজে অ্যাড হলো, তাহলে আপনাকে যদি বলে যে আপনার ম্যাটেরিয়াল 50% কমপ্লিট, এটার মানে ম্যাটেরিয়াল 50, প্রোডাক্ট 50% কমপ্লিট, এটার অর্থ কি? ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ব্যবহার হয়েছে? ম্যাটেরিয়াল 100% ব্যবহার হয়েছে। আপনাকে যখন বলবে যে ম্যাটেরিয়ালটা 0% স্টেজে শুরুতেই ব্যবহার করতে হয়, আর আপনাকে বললো কোথাও কোথাও কোনো জায়গায় তথ্য দিল যে আপনার প্রোডাক্টটা 50% কমপ্লিট, তখন আপনি বলবেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তাহলে ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ব্যবহার হয়েছে, আপনি বলবেন 100%, তাই না? কারণ ম্যাটেরিয়ালটা 0% স্টেজে কি হয়েছে? ব্যবহার হয়েছে। কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে যদি বলে ম্যাটেরিয়াল 70% স্টেজে ব্যবহার হবে, হতে পারে না? তখন যদি বলি আপনার প্রোডাক্ট 50% কমপ্লিট, তাহলে ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ব্যবহার করছেন? ম্যাটেরিয়াল 0%। এইটুকু শব্দকে আমরা ক্লিয়ার? এগুলো কিন্তু অঙ্কতে লাগবে। তাহলে ধরেন এই ম্যাটেরিয়াল 0% কমপ্লিট, ম্যাটেরিয়াল সরি 0% স্টেজে ম্যাটেরিয়ালটা কি হয়েছে? ইউজ হয়েছে। এর বাইরে ম্যাটেরিয়াল ছাড়া আর কি লাগে? লেবার লাগে, ওভারহেড লাগে। তো লেবার ওভারহেডকে একসাথে কি বলা হয়? কনভার্সন কস্ট। যে ম্যাটেরিয়ালকে যে কনভার্ট করে যে কস্টগুলো, তাকে আমরা কনভার্সন কস্ট বলি ডিরেক্টলি, তাই না? ছোটবেলা আমরা শিখছিলাম। তো আমরা এই লেবার এবং ওভারহেড সাধারণত সাধারণত প্রশ্নগুলোতে বলে দেয় যে এটা হলো সমানভাবে ব্যবহার হয় যখন যত পার্সেন্ট কমপ্লিট, মানে আবার বুঝায়। ওইখানে বলে সাধারণত সে ধরেন আপনার প্রোডাক্ট 50% কমপ্লিট, তাহলে লেবার ওভারহেড কত পার্সেন্ট ব্যবহার হয়েছে? যখন বলবে যে সমানভাবে ব্যবহার হয়, তখন আপনি বলবেন 20% কমপ্লিট মানে আমার লেবারও 20% ব্যবহার হয়েছে, 50% কমপ্লিট মানে 50% ওভারহেড ব্যবহার হয়েছে। আচ্ছা, মনে রাখার জন্য সূত্র কি? ওভারহেড বলতে আমরা বুঝি সে ধরেন কারেন্টের বিল ধরে নেন, তাহলে কারেন্টের বিল, ইলেকট্রিসিটি বিল, আপনার যদি 50% প্রোডাক্ট কমপ্লিট হয়, সে তো 50%-ই বাতাস খাইছে, 70% কমপ্লিট হলে 70% আলো নিচ্ছে, তাই না? তাহলে যত পার্সেন্ট কমপ্লিট তত পার্সেন্টই হবে। বুঝতে পারছি? তো এটা দেখবেন বেশিরভাগ জায়গায় প্রশ্নে বলবে ইভেনলি ডিউরিং দ্য প্রসেস, এই প্রসেসে সমানভাবে, ইভেন সমানভাবে ব্যবহার হয়, ঠিক আছে? আর কোথাও যদি বলে যে ওভারহেড 70% স্টেজে এসে ব্যবহার হবে, তাহলে ওই ম্যাটেরিয়ালের মতন কাজ। ধরে নেন আমরা এই ওভারহেডটা ফুল প্রসেসে ব্যবহার হয় কখন? যত পার্সেন্ট কমপ্লিট তত পার্সেন্ট ব্যবহার হয়, ধরে নেন। আমি বুঝতে পারছি?
যত পার্সেন্ট কমপ্লিট তত পার্সেন্টই ব্যবহার হয় ধরে নেন। তাহলে 70%, তাহলে এই ওভারহেডটা কি, যত পার্সেন্ট হবে ততটা। এখন আমরা ধরে নিলাম 25% স্টেজে তার বিগিনিং ওয়ার্কিং প্রসেস আছে, তাহলে এটা আবার কি ধরনের শব্দ? আচ্ছা, বিগিনিং ওয়ার্কিং প্রসেস পেয়ে গত মাসে যেটা এন্ডিং, এই মাসে এটা বিগিনিং। তাহলে এই প্রসেসে হতে পারে এই যে এই মাসে শুরু হলো, শুরু হওয়ার পরে আগের মাসের কিছু জিনিস 100% ডান হয় নাই, 70% ডান হয়েছে, তাহলে এটা বর্তমানে কি, বিগিনিং ওয়ার্কিং প্রসেস। বুঝতে পারছি? ধরে নেন আমরা একটু কঠিন জায়গায় আসতেছি, আবার সহজ জায়গায় চলে যাবো। বিগিনিং ওয়ার্কিং প্রসেস কত পার্সেন্ট? 25%। এখন এই বিগিনিং ওয়ার্কিং প্রসেস 25% দেখে আপনি কি বুঝেন? আপনি এটা কি বুঝেন না যে বিগিনিং ওয়ার্কিং প্রসেসে ম্যাটেরিয়াল 100% ব্যবহার হয়ে গেছে আগেই, কিন্তু ওভারহেড কত পার্সেন্ট ব্যবহার হয়েছে? ম্যাটেরিয়াল 100% ইউজ, আর ওভারহেড কত পার্সেন্ট ইউজ? 25%। তাহলে এই মাসে ম্যাটেরিয়াল কি আর প্রয়োজন হবে? প্রয়োজন হবে। ওভারহেড প্রয়োজন হবে 75%। আচ্ছা, এটা এর বাইরে ধরে নেন আপনার, আমরা একটা পার্সেন্টেজ দিলাম 60% ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। হ্যাঁ, আমরা 60% ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। এই 60% ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? মানে মাসের শেষে আপনার কিছু মেটেরিয়াল আছে যেটা এখনো ফুল কমপ্লিট হইতেছে না, কিছু প্রোডাক্ট। এই 60% থেকে আমরা কি বুঝতে পারি? ধরে নেন এটা 8000 ইউনিট, এটা দিয়ে আমরা কি বুঝি যে ভাই ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ব্যবহার হয়েছে? 100%। আর ওভারহেড কত পার্সেন্ট? 60%। এই যে 8000 ইউনিটের যখন ইকুইভ্যালেন্ট ইউনিট বের করবেন, তখন ম্যাটেরিয়াল হবে কত? 8000। কারণ 8000 ইউনিট গুণ 100%। আর ওভারহেড হবে কত পার্সেন্ট? 8000 ইউনিট গুণ 60%। আমরা একটু একটু পরিচিত হই আগে, আমি বুঝাতে পারতেছি। তাহলে এই পার্সেন্টেজ গুলো বোঝা কি জরুরি? ধরেন এই বিগিনিং ওয়ার্কিং প্রসেস 5000 ইউনিট, আর এটা হলো 8000 ইউনিট। এর বাইরে আপনাকে কি বলবে যে 100% কমপ্লিট হয়ে গেছে, ধরে নেন 46000 ইউনিট। এই 46000 ইউনিট ধরে নেন 100% কমপ্লিট। এটাকে আমরা তাহলে কি বলবো? কমপ্লিটেড বলবো না? কমপ্লিটেড বলবো না? আচ্ছা। আর এই প্রসেসে যখন স্টার্ট হয়েছিল তখন সে ধরেন 50000 ইউনিট নিছে, 50000 ইউনিট মানে সে শুরু করছিল। তাইলে আমরা কি দেখতেছি? বছরের শুরুতে বা মাসের শুরুতে বা প্রসেসের শুরুতে শব্দ তিনটে হতে পারে। 50000 ইউনিট নিয়ে শুরু করছে, আর গত প্রসেস থেকে বিগিনিং ওয়ার্কিং প্রসেস নিয়ে আসছে কত? 5000 ইউনিট। তাহলে 50 আর 5 মিলে কত হলো? 55000 ইউনিট। এটা হলো তার ইনপুট, প্রসেসে ঢুকলো। তাহলে তার বের হবে কত? 55000। কিন্তু বের হয়েছে কত দেখেন, কমপ্লিটেড হয়েছে 46000, আর ইন্ডিং ওয়ার্কিং প্রসেসে 8000। তাহলে কত বের হলো? 52000। তাহলে প্রসেসে ঢুকলো 55000, আর বের হইলো কত? 52000। প্রসেসে ঢুকে কিভাবে? বিগিনিং ওয়ার্কিং প্রসেস স্টাইলে ঢুকতে পারে, আর বিগিনিং ওয়ার্কিং প্রসেস না থাকলে অঙ্ক সহজ। আর নতুন করে সে প্রসেসে ঢুকাইতে পারে। আর বের হয় কিভাবে? কমপ্লিট অথবা ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। তাহলে তার ইনপুট কত? 55000, যেভাবেই হোক আমরা পরে ক্যালকুলেশন শিখবো। আউটপুট কত? 52000। তার মানে বুঝাইতেছে এখানে কোনো প্রবলেম আছে। আপনাকে স্টেপ নাম্বার 1-এ এই 55কে মিলাইতে হবে, এই 55কে মিলাইতে হবে। তাহলে ইনপুট ইকুয়াল টু আউটপুট আমরা কি কিছুটা হইলো আইডিয়া করতে পারছি? আচ্ছা, তাহলে এই যে মাঝখানে 3000 গ্যাপ, এই 3000 কি হতে পারে? সহজভাবে বুঝবেন, এই 3000 নষ্ট হয়ে গেছে। 54,000 না স্যার? 46 আর 8। 46 আর 8 কত? 54। আচ্ছা 54 ঠিকই আছে। হ্যাঁ, 54000। তাহলে মাঝখানে যে 1000 ইউনিট আছে, এই 1000 ইউনিট কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। কারণ প্রসেসে নষ্ট হইতে পারে না। এই স্পয়েলেজ কে, যাহা স্পয়েলেজ, স্পয়েলেজের আবার শব্দ কি? স্পয়েলেজ শব্দ অর্থ হলো যে এটার রিসেল ভ্যালু থাকতে পারে। স্পয়েলেজ মানে কি? মানে এর মাঝখানে কত ঘটনা ঘটতে পারে। অঙ্ক যদি কঠিন করে অনেক খেলতে পারে আপনাকে। যদি এইটুকু সিনারি দেয়, এটাকে বলবেন বেসিক লেভেলের অঙ্ক। আমরা বলছি 1 নাম্বার ম্যাথ হলো বেসিক লেভেলের ম্যাথ। তাহলে এটাই আমরা একটু পরে করব। আর 2 নাম্বার ম্যাথ হলো কি? আমরা বলতেছি অ্যাডভান্স লেভেলের ম্যাথ। মানে কি? এই যে 55 আর 54 মিললো না, তার মানে এটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ। আসলে এটাকেও অ্যাডভান্স বলতে চাই না, এটাও ইন্টারমিডিয়েট বলতে পারি, কিন্তু আপনাদের জন্য অ্যাডভান্স। তো বলতেছি এই 1000 গ্যাপ কিসের জন্য হইতে পারে? তার এটা বাদ হয়ে গেছে, স্পয়েলেজ হয়েছে, নষ্ট হয়েছে। আসলে কি হয়?
এই স্পয়েলেজ বোঝার জন্য আপনাকে কি করতে হবে, সে ধরেন সে 50% স্টেজে এসে সে একটা ইন্সপেকশন করলো, কোয়ালিটি ইন্সপেকশন করে না, ধরেন একটা ইন্সপেকশন করলো 50% স্টেজে এসে সে বলল আচ্ছা আমি চেক করি তো কি অবস্থা, হতে পারে না? এইখানে উদাহরণটা আমরা 50% স্টেজে দেখতে পারে না, সে ধরেন 50% স্টেজে এসে দেখলো, ইন্সপেকশন করে দেখলো যে না 1000 ইউনিটের প্রবলেম আছে, তাহলে এটা কি হয়ে গেল, স্পয়েলেজ হয়ে গেল। তখন আমরা বলবো এই 54,000-এর সাথে 1000 যোগ করেন, তাহলে তো 55,000 মিলে যায়। এটা একটা সিনারিও। আবার ব্যাপারটা এমন হইতে পারে না যে ধরেন সে এটা পেলো 1000 ইউনিট, স্পয়েলেজ পেলো 1000 ইউনিট, এবং কোয়ালিটির লোক দেখলো যে এই স্পয়েলেজকে চাইলে কিছু নতুন করে খরচ করলে এটাকে ঠিক করা যায়। এটার একটা নাম আছে, কি নাম? রিওয়ার্ক। রিওয়ার্ক তার মানে কি, তখন কষ্টের উপর আবার কষ্ট ঢুকবে। তো গত 5-7-8 বছরে রিওয়ার্কের কোনো ম্যাথ আসে না, আমরা ধরে নিলাম হয়তো বা নাও আসতে পারে। ঠিক আছে, তাহলে ইন্সপেকশন পয়েন্টে গিয়ে দেখে যে এইখানে কোনো খারাপ কিছু আসেনি, আমার কোয়ালিটি মিট করেন এমন কিছু আসেনি, ডিফেক্টিভ কিছু আছে কিনা। তখন যদি সে ডিফেক্টিভ কিছু পায় আর যদি সেটা নতুন করে রিসোর্স ইউটিলাইজ করে সেটাকে আবার ঠিক করা যায়, তখন এটার নাম হয় রিওয়ার্ক। এই রিওয়ার্ককেও আবার দুই ধরনের, একটাকে বলা হয় নর্মাল রিওয়ার্ক, একটাকে বলা হয় অ্যাবনর্মাল রিওয়ার্ক। নর্মাল রিওয়ার্ক কি, আমি জানি 2-4টা নষ্ট হবে, 2-4-5 টাকা খরচ হবে, এই আমার এক্সপেকটেশন অনুযায়ী যেটা মিলে সেটা হলো নর্মাল। আর অ্যাবনর্মাল মানে কি, যেটা আসলে মিলে না, সহজভাবে বলতেছে। ঠিক তেমনি স্পয়েলেজেরও তো দুইটা নাম হইতে পারে, একটা নর্মাল, একটা অ্যাবনর্মাল। পরীক্ষার প্রশ্নে আপনাকে বলে দিবে যে তুমি এই 1000 বের করো, তুমি এর মধ্যে 500 হইলো স্পয়েল, মেবি 600 হইলো নর্মাল, মেবি 400 হইলো অ্যাবনর্মাল। এই 600 আর 400 বের করো একটা চ্যালেঞ্জ, বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি সিনারিও, মোটামুটি একটা সিনারিও বললাম। আমরা বের করব, আমাদের উদ্দেশ্য থাকবে 46,000 ইউনিট কমপ্লিটেড গুডস এর কস্ট কত, আর 8,000 ইউনিটের কমপ্লিট ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট কত। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা এরপরে ম্যাথে যাব। হ্যাঁ, প্রশ্ন উল্লেখ থাকবে, প্রশ্ন অবশ্যই উল্লেখ থাকবে। আর কোনো প্রশ্ন? রেকর্ডিংটা দেখলে খুব ভালো হইতো, আপনারা তো সবাই দেখে আসেন না মনে হচ্ছে। বলেন। দুইটা মেথড থাকলে 30 মার্ক থাকবে, আর এটা অসম্ভব। মানে দুইটা মেথড যদি থাকে তাহলে 30 মার্ক থাকতে হবে। মানে আপনাকে যদি দুইটা মেথড করতে বলে দুইটা মেথডই তো করতে হবে। এখন দুইটা মেথডে করার চান্স খুবই নাই। আর যদি থাকে তাহলে মেবি একটা স্টেপ দিবে বা দুইটা স্টেপ দিবে, সমস্যা নাই। সিস্টেম শিখে সব হয়ে যাবে দুনিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা করি। হ্যাঁ, এই ম্যাথটা করি। যারা এতক্ষণ বুঝি নাই, মনোযোগ দিতে পারে না, কোনো সমস্যা নাই, এখন থেকে বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। আর লিমিটেশন তো একটা বড় আছেই। আর যারা অনলাইনে আছেন, এই যে আমরা একটু বোর্ডে লিখলাম, আপনি কি কিছুটা দেখছেন? জি স্যার, দেখা যায় এই যে এই 50% পর্যন্ত দেখা যাচ্ছে স্যার। এখন কত পার্সেন্ট? এখন স্যার এই যে 8,000 ইউনিট পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? 8,000 ইউনিট পর্যন্ত দেখা যাচ্ছে স্যার। আর একটু আচ্ছা, অ্যাঙ্গেল করলে পুরোটাই দেখা যাবে। জি স্যার, এখন এখন পুরোটাই দেখতে দেখা পারেন? যাচ্ছে। বলেন তো জি এটা স্যার, কত, এটা কত বলেন। 100% স্যার ওটা। আরে এটা 1 আনা বললাম, তাহলে আপনি দেখছেন রুহুল ভাই। ঠিক জি আছে, স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা, আমার বোর্ডের হেল্প লাগবে, আমি মজা পাইতাছি না। হ্যাঁ, যতবার আইসিবিতে ক্লাস হয়েছে, যখন আমাকে অনলাইন অফলাইন বলছে, আমি বলছি অনলাইন হলে আমি ক্লাসই নিব না, আমি খুবই স্ট্রিক্ট, ভাই আমাকে অফলাইন ক্লাস দিতে হবে, নাহলে আমি ক্লাসই নিব না। আমি ক্লাস না নিলেও আমি অনেক জায়গায় ইনকাম করতে পারি, আমার কোনো ইনকামের সমস্যা নেই। মানে এই জিনিস আমার শিক্ষা হয়ে গেছে, বুঝছেন না? এগুলো কোনো অসুবিধা নাই। তো আমি ম্যাথমেটিক্যাল ক্লাস আমি অনলাইনে নিতে মোটেও আগ্রহী না। অনলাইন নেওয়া যায় কত, 10 জন 15 জন হলে, আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, প্রত্যেকের নাম জানি, কোন দিকে তাকাবে একটু পর নাম ডাকবো। এখন এত মানুষ অনলাইনে, কে ঘুমাচ্ছে, কে কোথায় কি করতেছে, বাচ্চারা নিয়ে আসে নাকি, কিভাবে বুঝবো বলেন? তো এটা মানে হয় না। তো আমি নিশ্চিত এখানে যে 46 জন আছেন আপনারা, এর মধ্যে 20 জন ঢাকার বাইরে, বাকি 26 জন এই শাহবাগের আশেপাশেই আছে। ঠিক আছে, তো আপনার সামনে, আমাদের সামনে 30 জন আছে, 35 জন, তারাও কষ্ট করে আসছে, দেখবেন ডিফারেন্স পাবেন। হ্যাঁ, আমি এটা, স্যার ঢাকায় থাকলে অবশ্যই চেষ্টা করতাম ফিজিক্যাল ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আপনি ওই 26 জনের মধ্যে একজন।
রুল ভাই, মঙ্গল থাকি স্যার আমি। হ্যাঁ আপনাকে আমি চিনি তো, আপনাকে আমি চিনি না থ্যাংক ইউ নাকি? স্যার। জি স্যার। জি স্যার। নাকি আপনি আমার সাথে অনেকবার ফোনে কথা বলছেন না? জি স্যার, কথা বলছি। আমি তো জানি। ওকে, আমি দুষ্টামি করলাম, হ্যাঁ। আসেন আমরা অঙ্ক করি, এই অঙ্কটা তো আছে আপনাদের কাছে তাই না? ধরেন আমরা যারা ফিজিক্যাল ক্লাস করতেছি সবার কাছে শীট আছে, যারা অনলাইন ক্লাস করতেছে আমি যদি এখানে নাও আসি আপনার কাছে কি শীটটা আছে? না শিট থাকলে স্যার গ্রুপ থেকে বের করতে পারবো এখনই চাইলে। অথবা এখনই একটা ছবি তুলে ফেলেন, হ্যাঁ এটা কাজে লাগবে। এই ম্যাথটা পরীক্ষায় আসছে মে 22 কোশ্চেন নাম্বার 6 সি, মে 22 কোশ্চেন নাম্বার 6 সি। আমার স্যার কোয়েশ্চেন অ্যানালাইসিস করা আছে, মানে কোন সালে আচ্ছা কোন পরীক্ষা কোন আচ্ছা, মে কোয়েশ্চেন 22 আসছে। কোশ্চেন নাম্বার 6 সি। ছয়ের সি। জি স্যার। ওকে ফাইন। তো এই ম্যাথটার আমরা রিকোয়ারমেন্ট দেখি, এখানে 4টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। প্রথম রিকোয়ারমেন্ট দেওয়া আছে কম্পিউট দ্য ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন, মানে আপনাকে ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে বলছে। দ্বিতীয়টাতে বলছে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে। দেখেন পরিচিত লাগে না? ওই স্টেপ গুলোর কথা বলতেছে না? প্রথমটা বলতেছে স্টেপ 2 ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে, তিন নম্বরটা বলছে, দ্বিতীয়টা বলছে কস্ট পার ইকুইভ্যালেন্ট। এটা কয় নাম্বার? 3 নম্বর, 4 নম্বর স্টেপ। তার মানে 2 আর 4 বলছে, তার মানে 1 আর 3 করতে হবে। কেন কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে গেলে তো আমাদের টোটাল কস্ট লাগবে, আদারওয়াইজ কি আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে পারবো? পারবো না। তারপরে রিকোয়ারমেন্ট 3 তে বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ ইন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি এন্ড ইউনিট ট্রান্সফারড আউট টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট। আপনার কাছে জানতে চেয়েছে যে কমপ্লিট ইউনিটের তথ্য এবং মানে ট্রান্সফারড আউট মানে কি, এই প্রসেস কমপ্লিট পরের স্টেজে চলে গেল, তার মানে কমপ্লিটের তথ্য জানতে চাচ্ছে আপনার কাছে। অন্যদিকে জানতে চাচ্ছে যে ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের তথ্য, তাই না? ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের তথ্য, এটার অর্থ কি? 5 নম্বর স্টেপ। তাহলে অঙ্কে ওরা রিকোয়ারমেন্ট দিছে 2 4 5, ওরা এগুলো না বললে তো বলতেই পারতো যে ভাই ইন্ডিং ওয়ার্কিং প্রসেস আর কমপ্লিটেড গুডস বের করেন, একই তো কথা। এটা না বলে বলতে তো পারতো প্রসেস কস্টিং করেন, জিনিস একই। এটা বলে দিয়ে আপনাকে হয়তো মার্ক গুলো আলাদা করে দিছে। ধরেন 10 মার্কের ম্যাথ, প্রথমটা 2 মার্ক, পরেরটা 2 মার্ক, পরেরটা 3 মার্কস। বুঝতে পারছেন? আচ্ছা, সবার লাস্টে বলছে কস্ট রিকনসিলেশন। আমরা যদি 5 নম্বর স্টেপ বলতে আমরা বলছিলাম না যে টোটাল কস্ট বের করে, এটা রিকনসিলেশন একই জিনিস, আমরা একটু পরে বুঝে যাব। ওভারঅল কথা হলো আমাদের প্রসেস কস্টিং করতে বলছে। এত না পেঁচিয়ে আমরা কি বলতে পারি না আমাদের প্রসেস কস্টিং করতে বলছে? কি বলে, এটা আরো বেশি ভালো না? প্রসেস কস্টিং করতে বলছে। তাহলে আমরা মেনলি কি করব, যে আমরা হইলাম প্রসেস কস্টিং করব। তাহলে এই অঙ্কটা তাহলে একটা প্রসেস কস্টিং অঙ্ক। কি দেখে বুঝছি? ইকুইভ্যালেন্ট ইউনিট, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, ইন্ডিং ওয়ার্কিং প্রসেস বের করে কস্ট, প্রসেস কস্ট। এবার সবার নিচে আমি এড করছি যে সলভ দা অ্যাবভ ম্যাথ ফর বিল্ডার্স প্রোডাক্ট ইউজিং বোথ দা ফিফো এন্ড ওয়েটেড এভারেজ মেথড, এটা হলো আমি এড করছি। আর পরীক্ষা কি আসছে আমরা দেখি। বিল্ডার্স প্রোডাক্ট একটা কোম্পানি, সে অনেকগুলো ডাটা দিছে, দিয়ে দেখেন একেবারে সর্বশেষ লাইন রিকোয়ারমেন্টের আগে সে বলে দিছিল কোম্পানি ইউজেস দা ওয়েটেড এভারেজ মেথড, বলে দিছে না? কোম্পানি ইউজ করে কি? ওয়েটেড এভারেজ মেথড। তো আমরা যদি পরীক্ষায় আসতো আমরা কি করতাম? ওয়েটেড এভারেজ মেথড। আর আমরা এখন করব কি? দুইটা মেথডে। তো ডাটা মেবি এদিক ওদিক হতে পারে, আমরা দেখি 2 মেথডে করতে পারি কিনা। ওয়েটেড এভারেজ মেথড তো আমরা পারবোই, ফিফো মেথডও আশা করি পারবো, ঠিক আছে? তো আমরা ওয়েটেড এভারেজ মেথড এবং ফিফো মেথড করব। এই পর্যন্ত ঠিক আছে তো নাকি ভাই? স্টেপ বাই স্টেপ আগান, সামহাউ সেকেন্ড ম্যাথে গেলে প্রথম ম্যাথ আউলে লেভেল। মানে আমি কেন এই ক্লাসটাকে এভাবে বলতেছি, এটার একটা সিকোয়েন্স আছে। যদিও আমি একই কথা মিনিমাম 3 বার বলবো, 3টে ম্যাথ করবো মানে 3 বার বলবো। এই 3 বার বলার কারণ হলো যাতে আপনার মাথায় গেঁথে যায়। আমি চাইলে কি করতে পারতাম, একটা ম্যাথ করাইতে পারতাম 2 দিন লাগায়, তাইলে কি হতো? আপনার মনে হতো পৃথিবীর সেরা টিচার আমি। আমি প্রথম সেশনে 7টা ম্যাথ করাইছি প্রসেস কস্টিং এর। ওই সময় আমি 62টা ম্যাথ করাইছিলাম পুরো সেশনে। সামহাও পরীক্ষায় প্রশ্ন এসে পড়ছে 45-50-এর মাঝে, সামহাও। নাকি যারা প্রথম সেশন জিগে, সেকেন্ড সেশনে একই অবস্থা, 50-এর মধ্যে পরীক্ষা আসছে। ওই শুধু আমার শীত থেকে আন্দাজে আসছে, এগুলো আমি কিন্তু প্রশ্ন করি না। কিন্তু আমি এখন একটু কমে আনছি, কিন্তু বেশি কমাইতে পারি না, কারণ বেশি কমাইলে আপনারা আবার বাসায় যদি না পড়েন, এটলিস্ট ক্লাসের ম্যাথ গুলো করে পরীক্ষা হলে যান। এটা হলো আমার উদ্দেশ্য। পাস না করেন, এটলিস্ট যে দেখেন পাস করা সহজ। বুঝতে পারছেন? আর তাহলে কস্ট শিট তো এখন আর আসে না, কস্ট শিট কি দেখার দরকার আছে? ইরিলিভেন্ট কস্ট শিট।
কস্ট শিট তো আলাদা জিনিস, আমি বলছি আমি যে অঙ্কগুলো করে সেই শিটের কথা। কস্ট শিট ওই যদি কস্ট স্টেটমেন্ট পরীক্ষায়, স্যার আর কি। হ্যাঁ পরীক্ষায় যদি নাও আসে তবু এটা সারা জীবন ইম্পর্টেন্ট, কারণ কস্ট শিট তো সবসময় করতে হয়, ম্যাটেরিয়াল লেবার ওভারে সারা জীবনই করতে হয়। আপনার প্রতিটা অধ্যায় ইভেন প্রসেস কস্টিং ও কস্ট শিট আছে, তারপরে কস্ট শিট করবেন, যে 2-3টা ম্যাথ দিছি করবেন। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা তাহলে আমরা একটু অঙ্কটা পড়ি। আচ্ছা, অঙ্কটা যদি নাও পড়ি আমরা কি এইভাবে বলতে পারি না, ধরেন আমাদের একটা স্টেপ, আমরা এইভাবে মনে মনে চিন্তা করেন স্টেপ নাম্বার 1 একটা হবে, এরকম বলতে পারি না? স্টেপ নাম্বার 1 মানে আমরা একটু জাস্ট অ্যাজাম্পশন করতেছি, ইনপুট হবে কিছু জিনিস আর আউটপুট হবে কিছু জিনিস, বলা যায়। ধরেন অঙ্ক আমরা দেখি নাই, বাট আমরা কি করতেছি, নিজেকে নিজের সাথে একটু দুষ্টামি করি যে ইনপুট ইকুয়াল টু আউটপুট, তাহলে ডিজাইনটা কি হবে, এখানে ইনপুট হবে আউটপুট হবে, কি ইনপুট হবে কি আউটপুট হবে পরে লিখি। তারপরে একটা মেবি ধরেন স্টেপ নাম্বার 2 হবে, অনেকে আবার স্টেপ নাম্বার 1 আর স্টেপ নাম্বার 2 একসাথে করে, বুঝতে পারছেন, একই জিনিস আমরাও একসাথে করব। আপাতত মানে ভদ্রতার খাতিরে আলাদা করতেছে, ঠিক আছে, আমরাও একসাথে করব। স্টেপ নাম্বার 2 তে কি বলা ছিল মনে আছে, ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে, ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব, এখানে আমরা কি বের করব, ইকুইভ্যালেন্ট ইউনিট, ইকুইভ্যালেন্ট ইউনিট। এগুলো এইভাবে মনে করতে হবে, তাই না? এইভাবে যদি মনে করেন তাহলে আপনার সহজ হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইউনিট কার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব, আমাদের এখানে যে কম্পোনেন্ট গুলো ব্যবহার হয়, কি কি ব্যবহার হয়, ম্যাটেরিয়াল লেবার ওভারহেড, অথবা ম্যাটেরিয়াল ওভারহেড, অথবা ম্যাটেরিয়াল লেবার ওভারহেড, অথবা ম্যাটেরিয়াল কনভার্সন কস্ট, যে নামে দেখ, ওইগুলোর আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব। তাহলে মেবি ধরেন নামটা এমন হতে পারে ম্যাটেরিয়াল, হতে পারে লেবার, হতে পারে ওভারহেড, এই তো, সেগুলোর আমরা সাজায় ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব। তারপরে স্টেপ নাম্বার 3, কিচ্ছু করা লাগবে না, সমস্যা নাই। স্টেপ নাম্বার 3, সেখানে আমরা কি করব, টোটাল কস্ট বের করবো। এই টোটাল শব্দটা যখন লেখছে তার মানে একাধিক কস্ট আছে। এই টোটাল কস্ট কেন লেখছে, ধরেন আমরা বলছি কি বিগিনিং ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস মানে কি, গত পিরিয়ডে তার 25% 40% কাজ কমপ্লিট হয়েছে, তাহলে ওইখানে কিছু কস্ট হয়ে গেছে না, ওই 25% 40%, তাহা কি তা এটা হলো এক ধরনের কস্ট, মানে কি প্রিভিয়াস কস্ট, যাহা নতুন করে নিয়ে আসবে। আবার এই প্রসেসে আবার নতুন কিছু কষ্ট হবে না, এই দুইটা কস্টকে একসাথে যোগ করতে হবে, এটাকে বলবেন টোটাল কস্ট। এখানে একটু পার্থক্য আছে, আমরা সেটা পরে বলবো। তাহলে স্টেপ নাম্বার 3, তাহলে স্টেপ নাম্বার 3 যদি টোটাল কস্ট হয়, তাহলে স্টেপ নাম্বার 4 আছে, সেটা হবে কি বলেন, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, পারবেন না, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে স্টেপ নাম্বার 4 হলো কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। তাই বুঝে যেতেছে টোটাল কস্টকে দুই 3 কে 2 দিয়ে ভাগ দিলে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, বুঝে যেতেছে না? তার মানে বুঝে যেতেছে এটা মেবি এমন হবে, টোটাল কস্ট ডিভাইডেড বাই কি হবে, ইকুইভ্যালেন্ট ইউনিট, তাই না, কস্ট পার ইকুইভ্যালেন্ট, এরকমই তো হবে সিনারিটা। স্টেপ নাম্বার 5, তারপরেরটা স্টেপ নাম্বার 5, সেখানে আমরা বলছিলাম যে আমরা জানতে চাই যে ভাই আমার কমপ্লিটেড গুডস এর কস্ট কত, ইন্ডিং ওয়ার্কিং প্রসেস কস্ট কত, মানে আমার কস্ট কত, এটাকে ওরা বলে অ্যাসাইনমেন্ট অফ কস্ট, অ্যাসাইনমেন্ট অফ কস্ট বা অ্যাসাইনমেন্ট কস্ট, যে নামই বলি না কেন। আমরা বুঝবো সোজা কথা কি, আমরা কস্ট জানতে চাই, কার কস্ট জানতে চাই, আমরা কমপ্লিটেড গুডস এর কস্ট জানতে চাই, কমপ্লিটেড গুডস বা প্রোডাক্ট বলি, এটা বেশি ভালো শোনায়, প্রোডাক্ট এন্ড ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট জানতে চাই, নাকি কি বলেন, ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট জানতে চাই। আর এই অঙ্কেতে আপনাকে অতিরিক্ত একটা স্টেপ দিচ্ছে, সেটা হলো কি রিকনসিলিয়েশন, সেটা হলো কি রিকনসিলিয়েশন, ওইটা আমরা পরে করব। এই হলো 5টা স্টেপ, এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত, এই 5টা স্টেপ পর্যন্ত? তাহলে আমাদের যখন আমরা ইনপুট আউটপুট মিলাবো, তারপরে ইকুইভ্যালেন্ট ইউনিট করব, টোটাল কস্ট করব, কস্ট পার ইকুইভ্যালেন্ট অ্যাসাইনমেন্ট কস্ট, কিন্তু আমরা বলছিলাম আমরা ম্যাথটা করব কয় মেথডে, 2 মেথডে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখন ইনপুট আউটপুট করতে হবে 2টা মেথড একসাথে করতে হবে, নাকি? তাহলে আমাদের একটু এখন যা যা লিখছি আর একটু জায়গা রাখতে হবে, হ্যাঁ, আমরা আগাবো আর জায়গাগুলো বাড়াবো। ধরে নেন এগুলো আমরা পরে করি, এগুলোকে আমরা এই পাশে রাখি, সে হ্যাঁ, এই পাশে আপাতত 1 আর 2 করি, আপাতত 1 2 করি, করে খুশি হই, ঠিক আছে? আমরা করতেছি হইলো আমরা ম্যাথ করতেছি কি, ক্লাস প্র্যাকটিস C2.01, তাই তো? আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা দেখি, দেখেন, হ্যাঁ C2.01,
তাহলে আমরা একটু ম্যাথটা পড়ি দেখেন আপনারাই পারবেন। বিল্ডার্স প্রোডাক্ট ইনকর্পোরেশন এ ম্যানুফ্যাকচারার বিল্ডার্স স্যার কাইন্ডলি প্রোডাক্টস ম্যাথটা পাশাপাশি আনলে আর অন্য দিনের মতো এক্সেলে পাশাপাশি আনলে আমাদের জন্য একটু সুবিধা হয়। কি বুঝি না। ম্যাথটা যদি কাইন্ডলি স্যার এক্সেলে আনতেন স্ন্যাপটা পাশাপাশি তাহলে বেশি সুবিধা ও হইতো আর কি, অন্যদিন যেভাবে জায়গা আনেন। তো জায়গা তো নাই, বুঝছেন? আপনি বলতেছেন ম্যাথটাও নিয়ে আসতে, ম্যাথে তো ভাঙ্গা চুরে আনছে এখানে। এইখান থেকে দেখেন একটু আপনাদের কাছে ছবি তুলে নেন না একটু কষ্ট করে মোবাইলটাতে। হ্যাঁ, ঠিক আছে স্যার। একটু কষ্ট করেন। হ্যাঁ, বিল্ডার্স প্রোডাক্ট ইনকর্পোরেশন manufactures a caulking compound that goes through three process stages prior to completion. তার মানে সহজ কথা, একটা কোম্পানি সে একটা প্রোডাক্ট তৈরি করে, সেটা কমপ্লিট হওয়ার আগে তিনটে স্টেজ ফলো করে, তাই তো? এত কথা জানেন। ইনফরমেশন অন ওয়ার্ক ইন দিস ফার্স্ট ডিপার্টমেন্ট কুকিং, যেটা বিলো ফর মে, তাহলে প্রথম ডিপার্টমেন্ট যেটা কুকিং ডিপার্টমেন্ট, এর মে মাসের তথ্য নিচে দেয়া আছে নাকি? এটুকু তো আমরা ক্লিয়ার। প্রোডাকশন ডাটা কি বলা আছে? পাউন্ড ইন প্রসেস মে ওয়ান মানে কি? মাসের শুরু বলা যায় না? মে 1-এ মেটেরিয়াল আছে 100% কমপ্লিট, কনভার্সন আছে 80% কমপ্লিট। তার মানে বুঝে যাচ্ছে মে 1 মানে কি বিগিনিং, বলা যায় না? তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেসে যে 10,000 পাউন্ড আছে, এই যে সামনে কি পাউন্ড না, এটা কিন্তু টাকা না, পাউন্ড। এই 10,000 পাউন্ডে মেটেরিয়াল 100% ব্যবহার হয়ে গেছে। আর কনভার্সন, এখানে কিন্তু তাহলে লেবার ওভারহেড নাই, আছে কি কনভার্সন। আবার নিচে যদি নাম চেঞ্জ হয়ে যায় আমরা নাম চেঞ্জ করে ফেলবো। আমরা জানি কনভার্সন ইকুয়াল টু লেবার প্লাস ওভারহেড, তাই না? এই অঙ্কে একটু ভুল আছে, যাই হোক। তাহলে কনভার্সন 80% কমপ্লিট। তাহলে আমরা বলতেই পারি যে 10,000 ইউনিট সে ম্যাটেরিয়াল 100% অলরেডি ব্যবহার করছে, এখন আর দরকার নাই, বলা যায় না? আর কনভার্সন 80% কমপ্লিট, তার মানে কি আরো 20% এখন ব্যবহার হবে। আমি কি এই তথ্যটা বুঝতে পারছি? আমরা প্রশ্নটা তো বোঝা দরকার। হ্যাঁ, পাউন্ড স্টার্টেড ইনটু প্রোডাকশন ডিউরিং মে মাসে নতুন করে স্টার্ট হয়েছে। স্টার্ট মানে কি 0% স্টার্ট হয়েছে। কত পাউন্ড? 1,00,000 পাউন্ড। তাহলে 1,00,000 পাউন্ড নতুন করে স্টার্ট হলো, 1,00,000 পাউন্ড কি হলো? নতুন করে স্টার্ট হলো। তাহলে আহ তারপরে বলছে পাউন্ড কমপ্লিটেড ট্রান্সফার্ড আউট। কমপ্লিটেড হোম, শুধু কমপ্লিটেড বলতে বোঝায় ফিনিশ গুড বা ফিনিশ গুড। আর ট্রান্সফার্ড আউট মানে বুঝাইতেছে আরেকটা প্রসেস আছে, মানে আরেকটা স্টেজ আছে। স্টেজ 1-এ কমপ্লিট হয়ে স্টেজ 2-তে গেছে, তার মানে স্টেজ 1-এর জন্য এটা ফিনিশ গুড, স্টেজ 2 এর জন্য এটা কি এখনো ধরেন সেমি মানে ম্যাটেরিয়াল সে। তাহলে ট্রান্সফার্ড আউট শব্দতে আমরা কোনো হব না। হ্যাঁ, এরপরে বলছে পাউন্ড ইন প্রসেস মে 31 কি কি আছে? এই মে 31 মানে কি 1 মাস শেষের তথ্য। তখন বলতেছে ম্যাটেরিয়াল 60% কমপ্লিট, কনভার্সন 20% কমপ্লিট। কত ইউনিট জানি না, ধরেন জানি না, জানি যাহা জানবো, যে ইউনিটটা জানবো সেটার ম্যাটেরিয়াল 60% কমপ্লিট আর কনভার্সন কত পার্সেন্ট কমপ্লিট? 20%। আচ্ছা, ম্যাটেরিয়াল 60% কমপ্লিট মানে কি? সে আরো 40% কমপ্লিট পরের মাসে করবে, তাই না? এটাকে আমরা কি দিব? এটার নাম কি? ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম বিগিনিং ওয়ার্কিং প্রসেস 10,000 পাউন্ড, আমরা পেলাম নতুন করে স্টার্ট হয়েছে 1,00,000 পাউন্ড, আমরা পেলাম কমপ্লিট হয়েছে 95,000 পাউন্ড, আমরা পেলাম মাস শেষে ইন্ডিং ওয়ার্কিং প্রসেসে জানি না কত আছে। তাহলে আমরা একটু সাজাই। এই হলো 0% স্টেজ, এই হলো আমার 100% স্টেজ। কি বলেন? সাজানো যায় না? ও বলছে 0% স্টেজ, 100% স্টেজ। তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, ও বলছে ম্যাটেরিয়াল 100% কস্টে, কনভার্সন 80%। তাহলে ধরে নেন এটা 80%। এটাকে আপনি বলেন বিগিনিং ওয়ার্কিং প্রসেস। কত ইউনিট? 10,000 ইউনিট। এই প্রসেসটা পরীক্ষায় বলবে না যে আপনি প্রসেসটা করেন, প্রসেস না করলেও নাম্বার কাটবে না, কিন্তু আপনার এই প্রসেসটা না করলে আপনার অঙ্ক করতে একটু কষ্ট হবে, বুঝতে পারছেন? তাহলে আমি বলতেছি 0% স্টেজ থেকে 100% স্টেজে চিত্র আঁকতেছে। আমরা প্রথম 10,000 ইউনিট, এই 10,000 ইউনিট এর মাঝে কোথায় অবস্থান করতেছে? তখন আমরা বলতেছি কনভার্সন কস্ট 80% কমপ্লিট আর ম্যাটেরিয়াল তো 100% কমপ্লিটই।
তাহলে কনভার্সন যত পার্সেন্ট 80% এসে সে আটকাই গেছে গা। তার মানে বুঝে যাচ্ছে মেটেরিয়াল মেবি জিরোতে ইউজ হয়ে গেছে। তাহলে এটা হলো কত ইউনিট? 10,000। তারপরে বলছে নতুন করে স্টার্ট করছিল 0% স্টেজে কত ইউনিট? 1 লক্ষ ইউনিট। বলছে না 1 লাখ ইউনিট। আচ্ছা, তাহলে ইনপুট মানে কি? বিগিনিং ওয়ার্কিং প্রসেস প্লাস আর কি নতুন করে স্টার্ট করছে, এটাই তো ঢুকছে। তাহলে আমরা বলতে পারি 1 লাখ যোগ 10,000, 1,10,000 হলো আমার কি ইনপুট। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা? এই পর্যন্ত ডাটাতে ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে পাউন্ড কমপ্লিটেড এন্ড ট্রান্সফার, তার মানে কি কমপ্লিট হয়েছে, তার মানে এটা কত পার্সেন্ট স্টেজে আছে? 100% স্টেজে। তাহলে 100% স্টেজে কত ইউনিট আছে? এটা কি কমপ্লিটেড, এটা কি কমপ্লিটেড। কমপ্লিটেড কি বলেন, একমত সবাই? কমপ্লিটেড এন্ড ট্রান্সফার্ড আউট, তার মানে কি এখানে বলছে তিনটা স্টেজ। স্টেজ নাম্বার 1 এ কমপ্লিট হয়ে স্টেজ নাম্বার 2 তে গেছে, ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার ইন হইলো ওই যে স্টেজ নাম্বার 2 যখন করব তখন এটা বলবো ট্রান্সফার ইন। আর এটা হলো চলে গেছে, আপনি ভাববেন এটা হলো কমপ্লিটেড। কমপ্লিটেড এন্ড ট্রান্সফার্ড আউট মানে কমপ্লিট হয়েছে, ট্রান্সফার হয়েছে, এই প্রসেস ডান, 100% ডান। মানে ম্যাটেরিয়াল যতটুকু খাবার সে খেয়ে ফেলছে, লেবার ওভারের যা দরকার সে নিয়ে নিচ্ছে। এই তো আমাকে তথ্য দিচ্ছে, শুধু একটা তথ্য আমার সাথে দুষ্টমি করছে, সেটা হলো মে 31। মে 31 কি নিউ ওয়ার্কিং প্রসেস? কারো দ্বিমত আছে? মে 31 নিউ ওয়ার্কিং প্রসেস, মে 31 নিউ ওয়ার্কিং প্রসেস। এই সাউন্ড কি কাজে লাগে আমি নিজেও জানি না। 2 দিন কথা বলে সারা সপ্তাহ আমার গলা ভাঙ্গা থাকে। মে 31 যেটা ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, সেটা হলো বলা আছে কত ইউনিট আমরা জানি না, কিন্তু ম্যাটেরিয়াল কত পার্সেন্ট কমপ্লিট? 60% কমপ্লিট। আর কনভার্সন 20% কমপ্লিট, তাই না? একটা কনফিউজিং। ম্যাটেরিয়াল 60% কমপ্লিট আর কনভার্সন 20% কমপ্লিট। তাহলে আমরা আসলে জানি না ম্যাটেরিয়ালটা আসলে কখন ব্যবহার হয়। তাহলে আমরা একটু নিচে আরেকটু পড়ি, আরেকটু পড়লে আমরা আরেকটু ডাটা পাবো। আচ্ছা, এই পর্যন্ত যে ডাটা পেলাম এটা দিয়ে আমরা কি করতে পারি দেখেন তো, আপনারা একমত হন কিনা? ইনপুট, ইনপুট কি? তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেস। আর কি? স্টার্ট, নতুন করে স্টার্ট হয়েছে, তাই না? স্টার্টেড কত? 10,000 ইউনিট। আর 95,000 না কত? 1 লক্ষ ইউনিট, ঠিক আছে না? তাহলে আমরা যোগ করলে পাবো কত? 1,10,000 ইউনিট। শেষ। হ্যাঁ, মিলে গেল। মিলে নাই কি, কোথা থেকে কোথায় যায়? 1,10,000। আউটপুট, আউটপুট মানে কি? সে আউটপুট কি কি ফরম্যাটে হতে পারে? সে হতে পারে কমপ্লিট, আরেকটা হলো ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। কমপ্লিট হয়েছে কত? 95,000। ইন্ডিং ওয়ার্কিং প্রসেস আমরা জানি না। এখন পর্যন্ত আলোচনাতে আমরা কোনো বলে নাই যে কোনো ইন্সপেকশন পয়েন্ট আছে, কোনো লস আছে, কিছু বলছে? যদি ভবিষ্যৎ না বলে থাকে, এই অঙ্কতে নাই, কারণ আমি তো অঙ্ক সিলেক্ট করছি, আমি জানি। তো যেহেতু আর কোনো স্পয়েলেজ বা লস ইত্যাদি নাই, তাহলে ইনপুট যদি 1,10,000 হয়, আউটপুট কত হবে? তাহলে টোটাল হবে কত? 1,10,000। তার মানে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা কি বলবো? ইন্ডিং। Working process। বুঝতে পারছি? এটাকে আমরা তাহলে কি বলতে পারি? ব্যালেন্সিং ফিগার বলা যায়। এই ডাটাটা কঠিন হয়ে যাবে যখন আমাদের স্পয়েলেজ থাকবে। এই অঙ্কেতে কোনো স্পয়েলেজ নাই, আমাদের সেকেন্ড ম্যাথটাতে স্পয়েলেজ আছে। বুঝতে পারছেন? সেকেন্ড ম্যাথটা এবং আপনাদের যে 3 নম্বর ম্যাথ যেটা দেই নাই, সেটাতে স্পয়েলেজ আছে। তো আজকে যদি আমরা একটা করতে করতেই সময় শেষ হয়ে যাচ্ছে, তার মানে আমরা দ্বিতীয় ম্যাথ করতে পারবো না। তার মানে পরের ক্লাসে আমরা দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাথটা করবো। তো আমরা আগাই। ক্লাস কিন্তু 45 পর্যন্ত হতে পারে, হ্যাঁ, 9:45 পর্যন্ত। তো এখন কি তাহলে ইনপুট ইকুয়াল টু আউটপুট মিলছে? কি বলেন, মিলছে না? আচ্ছা, তাহলে ইনপুট ইকুয়াল টু আউটপুট মিলে গেল। আচ্ছা, তাহলে 1 নম্বর স্টেজ শেষ। কথা হইলো, আমরা তো বলছিলাম যে ভাই ফিফো মেথড আর ওয়েটেড এভারেজ মেথড করবো। এই ফিফো প্লাস ওয়েটেড এভারেজ মেথড, উভয় মেথডে এই স্টেপ নাম্বার 1 সেম। বুঝাতে পারছি? ফিফো ওয়েটেড এভারেজ মেথড উভয় মেথডে স্টেপ নাম্বার 1 কি সেম। আর কিছু লাগবে? স্টেপ নাম্বার 1 শেষ। যেখানে যেখানে চেঞ্জ সেটা তো আমরা দেখাবো। এখন আসেন স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 1 শেষ, কোনো কারো প্রশ্ন না থাকলে আমরা 2 তে আগাই। আগাবো?
আচ্ছা, স্টেপ নাম্বার 2 তে আমরা বলছিলাম যে কি বের করব, ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে আমরা আরেকটু পড়ে নেই। আমরা একটা জায়গায় দাগাই নাই, সেটা হলো ম্যাটেরিয়ালের ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, এখনো পয়েন্ট আউট করে নেই, তাই না? আচ্ছা, এরপরে কি দেয়া আছে ডাটা দেখেন তো, কস্ট ডাটা। উপরে কিন্তু ইউনিট দিছে, কি কি ম্যাটেরিয়াল কত ইউনিট ঢুকাইছেন আর বের হইছে। এখন আপনাকে বলতেছে কি কস্ট হলো, এর মধ্যে বলতেছে ওয়ার্কিং প্রসেস ইন মেয়ের 1 তারিখে কস্ট হয়েছে 3টা, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, কনভার্সন কস্ট। তার মানে এখানে এসে আবার লেবার একটা আলাদা নাম দিছে, কনভার্সন একটা নাম দিছে। তার মানে বুঝাইতেছে কস্ট ক্যাটাগরিক্যালি কয়টা কস্ট, 3টা কস্ট, ম্যাটেরিয়াল, লেবার, কনভার্সন। ও যেভাবে দিছে আমরা এভাবে ব্যবহার করবো। আসলে বলা উচিত ছিল কি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, কারণ কনভার্সন নিজেই তো লেবার প্লাস ওভারহেড। এটা একটা ভুল, আমরা ভুল নিয়ে আগাই। তাহলে ওয়ার্কিং প্রসেস মেয়ের 1 তারিখে ম্যাটেরিয়াল কত 1500, লেবার 1800, কনভার্সন কস্ট কত 5400। এই কস্টটাকে কোন কস্ট, ওই যে সে 10,000 ইউনিট 80% কমপ্লিট করে আসছে, যেখানে ম্যাটেরিয়াল 100% ব্যবহার হয়েছে, তার মানে এই ম্যাটেরিয়াল 100% এর কস্ট ছিল 1500, কনভার্সন কস্ট 80% ব্যবহার হয়েছে, সেটার 80% এর কস্ট ছিল 5400, আর লেবার বলে নাই মানে ধরে নিলাম হয়তো 100% কমপ্লিট হয়েছে। বুঝতে পারছেন? আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনার কাছে এরকম একটা ডাটা থাকবে, বিগিনিং ওয়ার্কিং প্রসেসের ইউনিটও থাকবে, বিগিনিং ওয়ার্কিং প্রসেসের কস্টও থাকবে। আমি কি বুঝাতে পারছি? 1 নম্বর কথা। আরেকটা কস্ট থাকবে, এটা তো গেল গত পিরিয়ডে কি কস্ট বিগিনিং ওয়ার্কিং প্রসেসের জন্য হয়েছিল সেটার কস্ট। আরেকটা কস্ট আছে, এই মাসে কিছু কস্ট হবে না, কি বাবদ, ম্যাটেরিয়াল বাবদ, লেবার বাবদ, কনভার্সন বাবদ। নিচের লাইনে দেখেন বলা আছে কস্ট অ্যাডেড ডিউরিং মেতে কস্ট নতুন করে অ্যাড হয়েছে। কি কি কস্ট? ম্যাটেরিয়াল কস্ট 1,54,000, লেবার 22,700, কনভার্সন 68,000, 68,000 কত 100। এই কস্ট গুলো নতুন করে হয়েছে, বুঝতে পারছি? নতুন করে হয়েছে। আহ এই তো তথ্য নাকি? আচ্ছা, স্যার আপনার তাহলে আমরা বুঝলাম কস্ট শেষের দিকে। 2 রকম হয়। একটা হলো বিগিনিং কস্ট মানে কিন্তু সেটা অলরেডি হয়ে গেছে, এখন আমরা জাস্ট ক্যারি ফরওয়ার্ড করলাম। আর একটা হলো নতুন করে কস্ট। তথ্যগুলো তো মুখস্থ হচ্ছে। এবার ম্যাটেরিয়াল আর অ্যাডেড এট সেভারাল স্টেজ ডিউরিং দ্য কুকিং প্রসেস। তার মানে ম্যাটেরিয়াল অ্যাড হবে সেভারাল স্টেজ, বিভিন্ন স্টেজে। আমরা একটু আগে এক্সাম্পল দেখছিলাম ম্যাটেরিয়াল 0% স্টেজে অ্যাড হতে পারে। আর এই অঙ্কে বলতেছে না ভাই 0%, এটা বিভিন্ন সময় অ্যাড হতে পারে, আপনাকে যখন যেভাবে ডাটা দেয়। বুঝতে পারছি? Whereas labor and overhead costs are incurred uniformly. Uniformly মানে হলো সমানভাবে, মানে 20% কমপ্লিট মানে 20% ব্যবহার, 80% কমপ্লিট মানে 80% ব্যবহার। বুঝতে পারছেন? কোনটা? লেবার আর ওভারহেড, লেবার আর ওভারহেড, এটা হবে সমানভাবে। ঠিক আছে? আর পরের লাইন বলছে কোম্পানি ইউজেস ওয়েটেড অ্যাভারেজমেন্ট। তাহলে আমরা কি পেলাম? আমরা প্রোডাকশন ডাটা পেলাম, আমরা কস্টের ডাটা পেলাম। কস্টের ডাটা 2 ধরনের, একটা হলো বিগিনিং এর জন্য পূর্বে যা কস্ট হচ্ছে, আরেকটা হলো নতুন প্রসেসে মানে এই মাসে যা কস্ট হয়েছে। আরেকটা ডাটা পেলাম ম্যাটেরিয়ালটা বিভিন্ন স্টেজে ব্যবহার, বিভিন্ন স্টেজ মানে কোন স্টেজ আমি জানি না, প্রশ্নে যা দেয়া আছে। আরেকটা ডাটা পেলাম লেবার আর ওভারহেড, যত পার্সেন্ট কমপ্লিট তত পার্সেন্ট ব্যবহার হবে। তাই তো ডাটা, এই তো ডাটা নাকি? তাহলে ডাটা মুখস্থ, আমরা অঙ্ক করি। কি বলেন, ডাটা মুখস্থ না, শুধু ফিগার গুলো আমরা দেব। তাহলে আমরা ইনপুট আউটপুট মিলে গেলাম। এবার আচ্ছা, এগুলো লিখবেন, যা এগুলো আপনার সলিউশনে আপনি দেখে নেন কি কি লিখবেন, একটু লেখাগুলো একটু সুন্দরভাবে লিখবেন। হ্যাঁ, যদিও আমি আইসিএবি এবং আমার ইউনিভার্সিটিতে এই ইনপুট আর আউটপুট এইভাবে লিখেই পাস করছি, মানে ঠিক এই শব্দগুলো লিখছি। মানে আমি এত সাজাই নাই, নাম্বারও পাইছি, 500 করছি, একবার পরীক্ষা দিয়ে কষ্ট নিয়ে পাস করছি। তার মানে এইটুকু লিখলেও হয়, এটা বললাম এই অর্থে। এবার আমরা স্টেপ নাম্বার 2 শিখতেছি না, কি শিখবো বলেন তো? ইকুইভ্যালেন্ট। এই ইকুইভ্যালেন্ট ইউনিট, কার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করবেন? মনে রাখবেন কস্টের ক্যাটাগরি যতটা থাকবে, কারণ 4 নম্বর স্টেপে কি করতে হবে, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে হবে। তার মানে কি, একটা টোটাল কস্ট, একটা ইকুইভ্যালেন্ট ইউনিট। তার মানে টোটাল কস্টের ক্যাটাগরি যতটা থাকবে ইকুইভ্যালেন্ট ইউনিটের ক্যাটাগরি ততটাই হবে। মানে ক্যাটাগরি বলতে কি, ম্যাটেরিয়াল একটা ক্যাটাগরি, লেবার একটা ক্যাটাগরি। এই অঙ্কেতে কনভার্সন কস্ট লেখছে, আমরাও লিখবো কনভার্সন কস্ট, আসলে এটা কনভার্সন, এটা হবে ওভারহেড। ঠিক আছে? তাহলে আমরা হয়তো কারেক্ট করে লিখতে পারি। তাহলে ম্যাটেরিয়াল একটা ক্যাটাগরি, লেবার একটা ক্যাটাগরি, ওভারহেড একটা ক্যাটাগরি। এই তিনটার আলাদা আলাদা আপনাকে কি বের করতে হবে? ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে হবে। বুঝতে পারছি?
3 নাম্বার স্টেজে যায় যখন কস্ট বের করবেন তখনও তিনটার আলাদা আলাদা কস্ট বের করতে হবে, তাহলে না 4 নাম্বার স্টেপে যাইয়া আপনি কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে পারবেন। কি বলেন, সবাই এগ্রি করেন নাকি এটা নিয়ে? আচ্ছা, তাহলে এবার আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বের করি। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইউনিট কার বের করব, প্রশ্নটা চলে আসলে কার বের করব, কোন মেথডে করব? দুইটা জিনিস বের হয়ে যায়। তাহলে প্রথমত আমার লাগবে কার বের করব, কোন মেথডে করব, এটা আমার লাগবে। আমরা যেহেতু সহজ যেটা ওয়েটেড এভারেজ মেথড সেটা আগে করি। ওয়েটেড এভারেজ মেথড সহজ দুইটাই, কোনটাই সহজ, ওয়েটেড এভারেজ মেথড করি। তার মানে ইকুইভ্যালেন্ট ইউনিট যখন করবেন তখন ওয়েটেড এভারেজ মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের মধ্যে একটু পার্থক্য আছে। স্টেপ 1 এ পার্থক্য নাই, স্টেপ 2 তে পার্থক্য আছে। পার্থক্যগুলো আমরা দেখি। যেমন, আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইউনিট মানে কি, যাহা কমপ্লিট হয়, মেবি 100% কমপ্লিট, যে 50% কমপ্লিট। তার মানে এখানে কি আমরা বলতে পারি না, সে ধরেন আপনি বলতে পারেন স্টার্টেড এন্ড কমপ্লিটেড। কমপ্লিটেড কমপ্লিটেড কত ছিল মনে আছে? কমপ্লিট হয়েছে এবং ট্রান্সফার হয়েছে কত হাজার ইউনিট। তাহলে আমরা কি ধরেন এটা আমরা টোটালে গড় লিখলাম, না লিখলে হয়। তাহলে আমরা বলতে পারি না যে 95,000, এইভাবে লিখি 95,000 একই জিনিস কিন্তু গুণ 100%। আসলে শুধু 95,000 লিখলে হয়। কমপ্লিট মানে কি 100% কমপ্লিট, তার মানে কি ম্যাটেরিয়াল 100% ব্যবহার হয়েছে। আসলে আমরা বের করতেছি মানে কি কতটুকু সে ব্যবহার করছে। তাহলে 95,000 গুণ কত পার্সেন্ট হবে, কি বলেন, 100% হবে না? 95 100%। লেবার কি সেম জিনিস হবে না? ওভারহেড কি সেম হবে না, নাকি এটা আলাদা হবে? মানে কমপ্লিট মানে কমপ্লিট, তার মানে কি সে 100% ব্যবহার করছে। কোন মেথড? ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথড মানে কি, যে মেথডে ওয়েট করা হয়, তাই না? এছাড়া আরেকটা ফরম্যাট আছে, সেটা কি, ইন্ডিং ওয়ার্কিং প্রসেস অবস্থায় কিছু জিনিস আছে। কত হাজার ইউনিট? 15,000 ইউনিট। কমপ্লিটেড হয়েছে 95,000, ইন্ডিং ওয়ার্কিং প্রসেসে আছে কত? 15,000। কি বলেন, এটা টোটালের করে তো এটাই। এই 95,000-এর মধ্যে ম্যাটেরিয়াল 95,000 গুণ 100%, লেবার 95,000 গুণ 100%, ওভারহেড 95,000 গুণ 100%। কারো দ্বিমত আছে? কিন্তু 15,000 যে ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, এই ইন্ডিং ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ব্যবহার করছে বলে দিছে না? ওই দাঁড়ান, ম্যাটেরিয়াল বলছে 60% ব্যবহার হয়েছে, বলছে না? আর কনভার্সন কত ব্যবহার হয়েছে? 20%। এখন কনভার্সন মানে কি আমি জানি না, কনভার্সন মানে কি লেবার এবং ওভারহেড। তাহলে নিচের লাইনে যে কনভার্সন লেখা আছে এটা তো আমরা লিখবো কি, এটা হলো ওভারহেড। এটা হলো কি, ওভারহেড। বুঝাতে পারি নাই? প্রশ্নের মধ্যে যে কনভার্সন কস্টে কনভার্সন লিখা আছে না, এটাতে আপনারা বুঝবেন কি, ওভারহেড। বুঝতে পারছেন? মানে এটা ভুল লেখছে প্রশ্নের মধ্যে, এইখানেও ভুল লেখছে, এইখানেও ভুল লেখছে, এটা হবে কি, ওভারহেড। ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল 60% ব্যবহার হয়েছে, কনভার্সন কত পার্সেন্ট ব্যবহার হয়েছে? 20%। কনভার্সন 20%। এটা আমরা এই চিত্রে আগাইতে গেলে এটা হবে এইভাবে, ধরেন 60% সে ব্যবহার করছে কি, ম্যাটেরিয়াল। এখন প্রবলেম হলো 20% ব্যবহার করছে কি সে, কনভার্সন কস্ট। তাহলে এটা হবে ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, লেবার প্লাস ওভারহেড, একটু জটিল হয়ে যায়। আর এটা হবে কি, ম্যাটেরিয়াল ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। এরকম হয় আর কি। বুঝতে পারছেন? এই চিত্রটা সবচেয়ে পারফেক্ট হয় যদি ম্যাটেরিয়ালটা 0% স্টেজে হয়। আচ্ছা, স্যার ল্যাপটপের চার্জার মনে হয় চার্জ শেষ হয়ে গেছে আপনার। বুঝি নাই, আরেকবার বলেন। ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে আপনার। রাইট, ল্যাপটপ চার্জ শেষ হইতেছে, দাঁড়ান দাঁড়ান, চার্জার নিয়ে আসি একটু, তাড়াহুড়া করছি তো। স্যার ভয়েস আসতেছে না, ভয়েস শুনতেছি না।
স্যার ভয়েস আসছে না। তার তো চার্জার আনতে গেছে বললো। স্যার কিছু শোনা যাচ্ছে না। আপু চার্জার নিয়ে আসতে গেছে স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না। ভাইয়া স্যার চার্জার আনতে গেছে, সাউন্ড কোত্থেকে আসবে? এক্সেল তো নড়তেছে না। কার্টুন নড়তেছে তো ছিল। স্যার এখন সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার একটু ডিস্টার্ব করলাম, আপনাকে শোনা যাচ্ছে না এখন।
কি শুনতে পাচ্ছেন? কিছুই শুনতে পাচ্ছি না স্যারের কথা। বলতে পারবেন না? এটা মানে কি ইউনিক? এটা কোন মেথড? ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। এই হলো ওয়েটেড এভারেজ মেথড। এবার এই এখন শুনেন কিনা দেখেন। জি স্যার, শুনতে পাচ্ছি। শিওর? জি স্যার, শোনা যাচ্ছে। এই ওনারা নতুন যন্ত্র দিয়েছে বুঝছেন, যখন এই ক্লাস শুনতে না পারবেন একবার জিজ্ঞাসা করুন, দ্বিতীয়বার ক্লাস ম্যানেজমেন্টে ফোন দিবেন, ঠিক আছে? নাইলে কিন্তু ক্লাসের ডিস্টার্ব আপনাদের, তাহলে আপনাদেরও সময় বাঁচবে, সামনে যে 30-35 আছে তাদেরও সময় বাঁচবে, নাকি? আপনার ক্লাস পাওয়ার পূর্ণ অধিকার আছে, এই জন্য সাথে সাথে ফোন দিবেন। আমি যা বলতেছি তাও ওনারা শুনতেছে, কোনো সমস্যা নাই। আগান, কিন্তু ডিস্টার্ব সহ্য হয় না। আচ্ছা, ম্যাটেরিয়াল 1,04,000, লেবার আমরা কিছুই করি না। আমরা এর মাঝে কি বললাম যে ইন্ডিং ওয়ার্কিং প্রসেস 15,000 যত পার্সেন্ট কমপ্লিট, ম্যাটেরিয়াল 60% কমপ্লিট, এজন্য 60% করছি। আর লেবার কত পার্সেন্ট কমপ্লিট? 20%। আর ওভারহেড কত পার্সেন্ট কমপ্লিট? 20%। কোথায় পেলাম? এই যে প্রশ্নে বলে দিছে, প্রশ্নের মধ্যে বলা ছিল এই যে এখানে ইন্ডিং ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়াল 60% আর কনভার্সন কত পার্সেন্ট? 20%। কনভার্সন মানে কি? লেবার প্লাস ওভারহেড। এই পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন, আমরা কি মেথডে করছি এটা, তাহলে আমাদের আরেকটা মেথড আছে না? এবার আমরা ফিফো মেথডে করি। আমরা পাশাপাশি করি না, পাশাপাশি না করে আমরা নিচে করি, সমস্যা নাই। সেম জিনিস আমরা নতুন মেথডে করব, জিনিস সেম, নতুন মেথডে করব। আচ্ছা, পাশাপাশি করলাম। তাহলে কি মেথড এখন? ফাইফো। ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড কেউ বলে ফিফো, কেউ বলে ফাইফো, একটা কিছু হবে আর কি। ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, তাই না? যাহা আগে আসবে আগে চলে যাবে। লাস্ট ইন ফার্স্ট আউট মেথড IS2 অনুযায়ী নাই, সেটা কোথায়? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ, কস্ট অ্যাকাউন্টিং এ এখনো আছে। ম্যানেজারাল ডিসিশন আর এক্সটার্নাল রিপোর্টিং ডিসিশন কিন্তু আলাদা। আমরা যখন পড়াইছিলাম তখন বলছিলাম, যখন আমরা ম্যাটেরিয়াল পড়েছি এগুলো বিস্তারিত বলা আছে। আমরা এখন শিখবো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। শিখি, দেখবেন পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন, না বুঝলে পরবর্তীতে জটিলতা ফেস করবেন। আমি চাই মুখস্থ করে যান, এই জন্য এত ইফোর্ট দিচ্ছি। এখানে এই যে কমপ্লিট পার্সেন্ট 95, কমপ্লিট কত পার্সেন্ট? 95 না? মানে কি পরিমাণ দুষ্টামি আপনি করছেন, আপনি দেখেন। এই 95 বলছেন ম্যাটেরিয়াল 100, লেবারও 100, ওভারহেড 100। আচ্ছা, যাহা 95 কমপ্লিট হলো তাহার ধরন কি দুই রকম না? দেখেন তো রং দুই রকম কিনা। আপনার ইনপুট ছিল দুই রকম, একটা ছিল বিগিনিং ওয়ার্কিং প্রসেস আর একটা ছিল ফ্রেশ স্টার্ট। আচ্ছা, আপনার যে কমপ্লিট হলো, লজিক্যালি বিগিনিং ওয়ার্কিং প্রসেস যে 80% কমপ্লিট, তাহা আগে কমপ্লিট হবে না? এটা তো লজিক। অথবা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড মানে কি, যাহা আগে আসছে তাহা আগে শেষ হবে। তাহলে আমরা একটা কাজ করি যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস প্রথমে আলাদা করে দেয়, ওদের সংসার আলাদা। এই বিগিনিং ওয়ার্কিং প্রসেস 10,000, এই 10,000 আমরা বলবো এই 10,000 আগে কমপ্লিট হবে। এই 10,000 কি হবে? আগে কমপ্লিট হবে। আচ্ছা, যদি 10,000 আগে কমপ্লিট হয়, এর ম্যাটেরিয়াল কত পার্সেন্ট নাকি 0%? প্রশ্নে বলা ছিল বিগিনিং ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়াল 100% সে কি করছে? ব্যবহার করে আসছে। তাহলে এখন কত পার্সেন্ট ব্যবহার করবে? 0%। কি প্রশ্নকে বুঝাতে পারছি? তাহলে মাথায় রাখতে হবে। দেখেন, ওয়েটেড এভারেজ এই জিনিস মাথায় রাখতে হয় না। ওয়েটেড এভারেজ মানে কি, সবকিছু ওয়েট করে নিয়ে নিছে, ওইখানে আগে পরে এত কিছু জানার দরকার নাই। বাট যখন আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড করবো, তখন আমার মাথায় রাখতে হবে যাহা আগে আসছে তাহা আগে কি হবে? ক্লিয়ার? যাহা আগে আসছে তাহা আগে কি হবে? বের হবে। তাহলে আমরা কাজ করতেছি 95 ইউনিটকে দুই ভাগে ভাগ করব। একটারে বলবো ভাই তোমার ওই 10,000, আরেকটারে বলবো 85,000। যাহা আগে আসছে মানে কি বিগিনিং ওয়ার্কিং প্রসেস। আমি কি বুঝাতে পারছি? এই 10,000 কত পার্সেন্ট হবে এখানে? কেন 0%? কারণ এই স্টেজে মে মাসে সে কোনো কাজ করে নাই। কত পার্সেন্ট? 0। আর লেবার ওভারহেড কত পার্সেন্ট হবে? 20%। কারণ কি 80% পূর্বে হয়েছে, তার মানে এখন কত পার্সেন্ট হবে? ক্লিয়ার নাকি সবাই? না হলে আবার বলবো। ক্লিয়ার? তাহলে ওভারহেডও কি একই কথা না? কোথায়? প্রশ্ন তো বলে দিছে রে ভাই, এই যে দেখেন
মেটেরিয়াল 100% কমপ্লিট, মানে কি আগে কমপ্লিট এখন দরকার নাই। আর ওভারহেড 80% কমপ্লিট, তার মানে কি আগে 80% কমপ্লিট, নতুন করে কত পার্সেন্ট কমপ্লিট করবে? 20%। ঠিক আছে, আচ্ছা। তাহলে আর আরেকটার নাম দিতে পারি, স্টার্টও হয়েছে এই বছর, বেচারা কমপ্লিটও হয়েছে এই বছর। বুঝতে পারছেন? মানে স্টার্ট এবং কমপ্লিটের দুইটাই হয়েছে এই বছর। ওইটা কত? এই 95,000 মোট কমপ্লিট হয়েছিল, আমরা 10,000 আলাদা করছি, আর বাকি থাকে কত? তাহলে এই 85,000 আমরা কি বলবো? যে ভাই এটা হলো 100% ফুল কমপ্লিট হয়েছে, বলতে পারি নাকি? বলেন, বলা যায় না? ঠিক আছে, নাকি এটা দেখাইতে হবে? আচ্ছা, আর বাকি থাকে কি? ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। ইন্ডিং ওয়ার্কিং প্রসেস ছিল কত? 15,000। তো 15,000 এখানে ওই আগের মতনই, 15,000-এর প্রথমটা কমপ্লিট কত পার্সেন্ট? 60% নাকি? 60%। পরেরটা কমপ্লিট কত পার্সেন্ট? 20%। আগের মতনই। তাহলে পার্থক্যটা কোথায় গেল? শুধুমাত্র এইখানে যেটা কমপ্লিটেড, এটা এখানে এসে দুইটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এই তো পার্থক্যটা। এবং লজিক্যালি কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউটই ঠিক, বেশি সুন্দর। তাহলে এখন আপনি টোটাল করেন, টোটাল করেন। কি অসুবিধা হচ্ছে নাকি এই পর্যন্ত? 85,000, 85,000 কি 95-তে 10 বাদ গেছে, কারণ আপনার কমপ্লিট হয়েছিল কত? 95,000। এর মধ্যে 10,000 তো আমি দুইটা ভাগে ভাগ করছি কমপ্লিট। একটা হলো বিগিনিং এর পার্ট, একটা হলো নতুন কত ঢুকছে, কত বেরোচ্ছে। ঠিক আছে, 94,000। ঠিক আছে, এই গেল টোটাল। তাহলে বলেন যে মেথডে আসুক, পারবেন কিনা? এটা পারবেন? তাহলে আমরা একটু আগাই, দ্রুত আগাইতে হবে, অনেক পিছিয়ে গেছে। স্টেপ নাম্বার 3 আগাবো। তাহলে দুটার মধ্যে পার্থক্য আমরা দেখছি না? এবার স্টেপ নাম্বার 3, এগুলো আমি করলে তো লাগবে 5-10 মিনিটের অঙ্ক, কিন্তু দেখাইতে তো সময় লাগতেছে। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 তে আমরা কি করি? টোটাল কস্ট করি। মেথড কয়টা? দুইটা। প্রথম করি ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। আরে ই কাজ করতেছে না আমার, ওয়েটেড এভারেজ মেথড। আচ্ছা, কস্ট কয় ধরনের? বলেন, কস্ট কয় ধরনের? দুই ধরনের। তা আমরা বলছিলাম এই কস্ট হলো দুই ধরনের, একটা হলো যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস কিছু কস্ট নিয়ে আসা, হলো কারেন্ট পিরিয়ডের কস্ট। এবং আমরা বলছিলাম কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, আমরা কি ম্যাটেরিয়ালেরও বের করবো, লেবারও বের করবো, ওভারহেডও বের করবো। তার মানে আমরা কস্টই বের করবো, তিনটারই কস্ট লাগবে। বলছিলাম না এটা? তিনটারই কস্ট লাগবে। এই কস্টের মধ্যে দুই ধরনের কস্ট আছে। একটা কস্টকে আমরা বলবো যে ভাই তুমি বিগিনিং পিরিয়ড থেকে নিয়ে আসছো, তাই বলবো না? আরেকটা কস্ট হবে কি, তার এই পিরিয়ডের কস্ট, এই যে রানিং পিরিয়ডের কস্ট। তাহলে আমরা বলি বিগিনিং ওয়ার্কিং প্রসেস রিলেটেড কস্ট। আরেকটা হলো কি, মে মাসের কস্ট বা কারেন্ট পিরিয়ডের কস্ট, তাই না? মে কস্ট মানে এই প্রসেসের কস্ট। এই দুই ধরনের কস্ট থাকবে নাকি, কি বলেন? এই দুই ধরনের কস্ট থাকবে। তাহলে এখন আমরা দেখি তো ম্যাটেরিয়ালের কস্ট কত ছিল, যা ছিল বলে দেন কত ছিল। এই যে কস্ট 1500, 1800, 5,400 বলা আছে না? তাহলে লিখেন 1500, 1800, 5,400। প্রশ্ন যা দেয়া আছে, আমি কিচ্ছু করি নাই। আর মে মাসের কস্ট, মে মাসের কস্ট কত দেয়া আছে? 1,54,500 আর 22,700 আর হলো 68,100। বুঝতে পারছেন কি করছি? একটা হলো ওই কারেন্ট বিগিনিং এর যা কস্ট নিয়ে আসছে, আর একটা হলো এটা। তো দুইটা মিলে আপনি যোগ করেন, যোগ করেন, যোগ করলে যা পাবেন শীটটা তো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, টোটাল টোটাল কস্ট 1,56,000, 24,000, আরেকটা হলো 73,500, 73,500। একটা কাজ করতে পারেন, এগুলাকে আবার টোটাল করতে পারেন, কাজে লাগবে, সবই কাজে লাগে, সব ডাটা এখানে। মানে এটা হলো টোটালের ঘর, বুঝতে পারছেন? এটা হলো টোটালের ঘর। তাহলে আপনার টোটাল 2,54,000 টাকা কি হয়েছিল ওই বছর খরচ হয়েছিল, তাই তো দেখাচ্ছে। বিগিনিং আর দুইটা মিলে টোটাল 2,54,000 টাকা খরচ হয়েছিল। তাহলে আমরা কারেন্ট কস্ট পেলাম, কারেন্ট কস্ট পেলাম, এবং আমরা কি পেলাম, এবং মে মাসের কস্ট পেলাম। এখানে এসে একটু পার্থক্য আছে দুইটা মেথডে। ওয়েটেড এভারেজ মেথডে দুইটা কস্ট কনসিডার করা হয়,
আর যখন আপনি ফিফু মেথডে করবেন তখন শুধুমাত্র না, এটাতে দুইটাই কনসিডার করেন, দুইটা সেমই, এটাতে অন্য জায়গায় ডিফারেন্স, দুইটাই সেম, এটাকে পার্থক্য করলাম না, দুইটাই সেম। আমরা তো লিখতেছি টোটাল কস্ট, দুইটাই সেম। এবার আমরা স্টেপ নাম্বার 4 করি, তখন যে আমরা পার্থক্য করব। হ্যাঁ, স্টেপ নাম্বার 4, হ্যাঁ আমি দেখাচ্ছি। স্টেপ নাম্বার 4 কি বের করব? কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। এই অঙ্কগুলো যদি ধরেন 10টা ঘন্টা প্রসেস কোশ্চেন শিখাইতে পারতাম, মন দিয়ে শিখাইতে পারতাম। আমার 200টা ঘন্টা দিত কস্ট অ্যাকাউন্টিং পড়াইতে, আমার একটা মনটা উজাড় করে পড়াইতে পারতাম মনে হচ্ছে আর কি। কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, তাহলে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট এখানে এসে আমরা বলতাছি দুইটা আলাদা মেথড। একটা কি মেথড বলতাছি? ওয়েটেড এভারেজ মেথড, আরেকটাকে বলতাছি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। তাহলে আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট যখন বের করব তখন দুইটা মেথডে করব, একটা হলো ওয়েটেড এভারেজ মেথড, একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। মনে রাখবেন, দেখেন আমি কিন্তু সেম জিনিস কপি করতেছি, তাই না? এইখানে আমি বলতাছি টোটাল কস্ট, কত লিখছি? টোটাল কস্ট। এই টোটাল কস্ট যখন নিতেছি তখন আমরা নিব এই কস্ট গুলো, বুঝতে পারছেন? কোন কস্ট? এই যে এখানে, যাতে পরে সুবিধা হয় আপনাদের, এই কস্ট না, এই যে উপর থেকে কস্ট গুলো নিলাম, বুঝতে পারছেন? এটা মানে বিগিনিং কস্ট এবং এই মাসের কস্ট, দুইটা কস্টকে একসাথে যোগ করে আমরা বলতেছি টোটাল কস্ট এখানে, ঠিক আছে? আর এই টোটাল কস্টের পাশে লেখেন ইকুইভ্যালেন্ট ইউনিট, হ্যাঁ ইউনিট, একটু ছোট করে লিখলাম। ইকুইভ্যালেন্ট ইউনিট কোথা থেকে নেবেন? ওয়েটেড এভারেজ মেথডে যা ইকুইভ্যালেন্ট ইউনিট পাইছিলেন। কোন মেথডে? আপনি ওয়েটেড এভারেজ করতেছেন না এখন, তাহলে উপরে যান, এই যে দেখেন কত, প্রথমটা 1,04,000 ম্যাটেরিয়াল, পরেরটা কত 98 নাকি 98। এইটুকু বুঝতে কার অসুবিধা বলেন? না বুঝে যায়েন না ভাই। প্রথমটা বললাম কি টোটাল কস্ট বলতে কোন কস্ট? দুইটা কস্ট, প্রিভিয়াস কস্ট, কারেন্ট মান্থ কস্ট। পরে বললাম ইকুইভ্যালেন্ট ইউনিট কোথা থেকে পাইলাম? স্টেপ নাম্বার 2 থেকে। আমরা কোন মেথড করতেছি? ওয়েটেড এভারেজ মেথড। তাহলে এখন যদি আমি বলি কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, তাহলে কি আমরা পেয়ে যাব না? কিভাবে বের করব? উপরে টোটাল কস্ট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ইউনিট, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট পেয়ে গেলাম। বুঝতে পারছেন? কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট পেয়ে গেলাম। সহজ না? শুধু মনে রাখতে হবে ফিফু আর ওয়েটেডের মধ্যে পার্থক্যটা কোথায়। আর যখন স্পয়েলেজ আসবে তখন একটু কিছু হালকা মনে রাখতে হবে, আর একটু জার্নাল শিখাবো। এই তাহলে ওয়েটেড এভারেজ মেথডে দেখলাম, তাহলে এখন আমার দেখা দরকার রে ভাই ওয়েটেড এভারেজের সাথে ফিফুর পার্থক্য কোথায়। টায়ার্ড হবেন না, ঠিক আছে? পার্থক্যটা কোথায় মনে রাখেন। এখানে লিখছি টোটাল কস্ট, আর এখানে লিখছি কি শুধু টোটাল কস্ট, আর ফিফুতে লিখবো শুধু কারেন্ট কস্ট, কারেন্ট মান্থের কস্ট, হ্যাঁ কারেন্ট মান্থ কস্ট মানে কি কারেন্ট প্রসেস কস্ট বা যাই নাম দেন না কেন, বুঝতে পারছেন কথাটা? ফিফুতে লিখবো এই নামগুলো। তার মানে আগে আমরা টোটাল কস্ট কে ইকুইভ্যালেন্ট ইউনিটে ভাগ দিতাম, কিন্তু ফিফুতে যে আমরা কি ভাগ দেবো? শুধুমাত্র কারেন্ট কস্টকে। লজিকটা আজকে বলতেছি না, পরের দিন বলবো, আজকে অঙ্কটা শেষ করি। লজিক আছে, আপনি শুধু পার্থক্যটা দেখেন। তাহলে কারেন্ট পিরিয়ডের কস্ট বলতে কি বোঝায়? এই যে এই কস্ট গুলো, নাকি বিগিনিং কস্ট গুলো আর আসবে না। বুঝছেন কথা কি বললাম? প্রশ্নে যে দেয়া আছে এই যে ম্যাটেরিয়াল 1,54,000, লেবার এত, ওভারহেড এত, এই কস্ট আসবে। তাহলে আমরা বলি এই কস্ট গুলো কত? এই টাকা। আর ইকুইভ্যালেন্ট ইউনিট কোথা থেকে আসবে? আগের ইকুইভ্যালেন্ট ইউনিট এগুলো নাকি ফিফুর ইকুইভ্যালেন্ট ইউনিট আসবে? তাহলে আবার স্টেপ নাম্বার 2 তে চলে যাবে। তাহলে দেখেন যাহা বের করবেন তাহা কি করে কাজে লাগবে। কত? 94, 90, 90,000, 94, 90, 90,000। তাহলে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট কি হবে? এই কারেন্ট মান্থের কস্টকে ডিভাইড দিবেন ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা, ঠিক আছে? পার্থক্যটা বুঝাইতে পারছি? তাহলে একটা হইলো টোটাল কস্ট, আরেকটা হইলো কারেন্ট মান্থের কস্ট। তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড
যখন কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করে সে তখন প্রিভিয়াস কে কনসিডার করে না, প্রিভিয়াস কে কনসিডার করে না। এই করে না বিদায় স্টেপ নাম্বার 5 এ যায় দেখবেন আবার পার্থক্য। এইটুকু বুঝতে কোথাও অসুবিধা হলে বলেন। একদিন দেরি করে বাসায় গেলেন, সমস্যা কোথায়? আমারও ভাই আজকে বিবাহ বার্ষিকী, 5 বছর, আমিও তো দেরি করে যাচ্ছি। আমার বউরে তো আর বলতে পারি না এখন। তার মানে আমারও বাসায় যাওয়া দরকার, আর 1 ঘন্টা আছে। Yes. আচ্ছা, তাহলে না, আমি ক্লাস ক্যান্সেল করতে চাই না, যত কিছু হোক এটার ব্যাপারে আমি খুবই মানে আচ্ছা, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা তাহলে পার্থক্যটা দেখলাম, তাই না? তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে এই কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিটের মধ্যে, পার ইউনিটের মধ্যে আমার কিন্তু প্রিভিয়াস কস্ট নাই, এটা তো বুঝতে পারছি নাকি? এইটুকু বুঝতে কোথাও অসুবিধা বলেন না, কোথাও অসুবিধা? ঘুম আসতেছে নাকি? তাহলে স্টেপ নাম্বার 5 এ চলে যাই, সর্বশেষ স্টেপ, স্টেপ নাম্বার 5। এটা করলে আমাদের ক্লাস শেষ। স্টেপ নাম্বার 5 এ যদি ওরা বলছে কস্ট অ্যাসাইনমেন্ট করেন, কস্ট রিকনসাইল করেন, কি কি জানি বলছে, আমরা যে কোনো একটা কিছু করি আর কি। আমরা যেটা করব, ওই কস্ট রিকনসিলিয়েশন আর কস্ট অ্যাসাইনমেন্ট একই কথা, কস্ট রিকনসিলিয়েশন বলি, কস্ট অ্যাসাইনমেন্ট বলি, একই কথা। তো আমরা এটা করার চেষ্টা করি, আমরা বলি কস্ট অ্যাসাইনমেন্টই আগে করি, একটু পার্থক্য আছে, কস্ট অ্যাসাইনমেন্ট করি আগে, অল্প একটু পার্থক্য, বেশি পার্থক্য না। হ্যাঁ, আচ্ছা, কস্ট অ্যাসাইনমেন্ট মানে কি এটা দেখবো। হ্যাঁ, এইখানেও আবার সে 3টা নাম দেখেন, আবারও 3টা নাম, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। এখানে এসে আপনি বলবেন, এখন আপনাকে বলতেছে যে ভাই ম্যাটেরিয়ালের জন্য কত কস্ট, লেবারের জন্য কত কস্ট, ওভারহেডের জন্য কত কস্ট। তাহলে আমরা জানি এই মেথডে প্রোডাক্ট 2 ভাবে আছে, একটা হলো কমপ্লিট অবস্থা, আর একটা হলো কি অবস্থায়, ইন্ডিং ওয়ার্কিং প্রসেস অবস্থায়। এখানে এসে আপনার ম্যাটেরিয়াল কমপ্লিট অবস্থায় কত হাজার ইউনিট আছে মনে নেই? 95,000 ইউনিট। তাইলে স্টেপ নাম্বার 2 থেকে আপনাকে সব সময় ইউনিট নিতে হবে। এটাকে গুণ দিবেন কি দ্বারা? এই যে ম্যাটেরিয়ালের কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। দেখছেন, বুঝতে পারছেন? 1.5 দ্বারা। তাহলে কস্ট অ্যাসাইনমেন্ট মানে হলো কস্টকে অ্যাসাইন করে কোথায়? ম্যাটেরিয়ালের, লেবারে, ওভারহেড। তাহলে ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট ইউনিটকে গুণ দিবেন ম্যাটেরিয়ালের কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। কথাটা এরকম না? কথাটা এরকম না? ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট ইউনিট 95,000 ইউনিট, কস্ট পার ম্যাটেরিয়ালের ইউনিট হলো 1.5 টাকা পার ইউনিট, গুণ দিলে পেয়ে যাবে। একই কথা এখানে, কত হাজার ইউনিট? 95,000, তো গুণ হবে কত দ্বারা? 0.25 দ্বারা। একই কথা তো এখানেও একই জিনিস। তো এই জন্য সবাই কি করে, এটা একটা সবগুলোকে একসাথে গুণ দিয়ে করে ফেলে, জিনিস তো একই। আমি যদি 95 এর 3টা দিয়ে যোগ করে গুণ দিতাম, জিনিস একই বেরিত না নাকি? কি বলেন? আচ্ছা, তাইলে গেলে এই পর্যন্ত, আশা করি এটা পারবেন। এই না বুঝলে বলেন এই পর্যন্ত। শুনেন, এটা তো কেউ না কেউ প্রথমবার করতেছে, তার মানে প্রবলেম হবেই। আপনি প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, অথবা বাসায় গিয়েও আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? কারণ এটা না বুঝে পরশুর ক্লাসে আসা হলে হারাম। আর পরশুর ক্লাস না করলে পরীক্ষা আগামী 1 বছর আপনি দিবেন না, আমি লিখে দিব। তাহলে পরশুর ক্লাস করা কতটা ফরজ? ভাই যেমন চিটং জানে নাকি? একজন বলতেছে আমি চিটং যাব না, আপনি তো নাকি? আচ্ছা, উনি চিটং যায় প্রতি বৃহস্পতিবারে। তাহলে এটা কি বুঝতে পারছি? তাহলে ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের ইকুইভ্যালেন্ট ইউনিট কত মনে আছে? এই যে দেখেন, এই যে ইকুইভ্যালেন্ট ইউনিট দেয়া আছে না ইন্ডিং ওয়ার্কিং প্রসেসের? 9,000, 3,000, 3,000 দেয়া আছে। তাহলে এই 9,000, 3,000, 3,000 একটু লিখে রাখলাম এখানে সুবিধার কারণে। এটাকে আমরা কি দ্বারা গুণ দিব? 9,000 কে বলেন গুণ 1.5, ঠিক আছে না? 3,000 কে কি দ্বারা গুণ দিব? ওই যে 0.2 মানে কি? লেবারের কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। কি বলেন, ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে নাকি? হ্যাঁ, পরেরটা গুণ দিব কি দ্বারা? 0.75 দ্বারা। হ্যাঁ, আমি তো রেকর্ডিং দিই না, কিন্তু আজকের ক্লাসের রেকর্ডিংটা দিব, আবার ডিলিটও করে দেব, আগামী 2 দিনের মধ্যে দেখতে হবে, বুঝছেন? আজকের ক্লাসটা রেকর্ডিং দিয়ে দিব, 750, 250।
তাহলে এই পর্যন্ত আমরা কি মোটামুটি বুঝতে পারছি কিনা, এই পর্যন্ত অ্যাটলিস্ট? এবার আপনি যোগ করেন সবগুলাকে। তাহলে আমরা কি করলাম, এই যে ওয়েটেড এভারেজ মেথড কিন্তু শেষ। দেখেন সবগুলা যোগ করলে, এই সবগুলা যোগ করলে যদি যদি আপনার এই উপরে যে 2,54,000 হয়েছে না, এই 2,54,000 হয়, তাহলে আপনার অঙ্ক মিলছে। এই যে দেন 2,54,000 আর এই 2,54,000, এই দুইটা মিলানোকে বলে কস্ট রিকনসিলিয়েশন। আমরা আজকে মিলানো পর্যন্ত যাব না, এইটুকু বুঝতে কোথায় কষ্ট একটু বলেন। তাহলে কস্ট অ্যাসাইনমেন্টে কি করে, ইকুইভ্যালেন্ট ইউনিটকে গুণ দেয় কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। আমরা অনার্সে তো তাই মুখস্থ করছি যে স্টেপ নাম্বার 5 মানে কি, ইকুইভ্যালেন্ট ইউনিট স্টেপ নাম্বার 2 গুণ কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট স্টেপ নাম্বার 4। কিন্তু মুখস্থ করার তো কিছু নাই। ও আপনাকে কি বলতেছে, ও বলতেছে ম্যাটেরিয়ালের কস্ট কতটুকু এটা তুমি বের করো। তখন আপনি বলতেছেন ওকে ফাইন, ম্যাটেরিয়ালে তো 95,000 ইউনিট ছিল, প্রতি ইউনিটের জন্য 1.5 টাকা, তাহলে 95,000 1.5 টাকা, টোটাল হলো 1,42,500। একইভাবে ইন্ডিং ওয়ার্কিং প্রসেসে ম্যাটেরিয়ালের জন্য কস্ট কত এটা আপনাকে বের করতে বলতেছে। আপনি তখন বলতেছেন যে ভাই ইন্ডিং ওয়ার্কিং প্রসেস ছিল 9,000 ইউনিট, প্রতি ইউনিট ইন্ডিং ওয়ার্কিং প্রসেস কত 1.5, গুণ দিচ্ছেন পেয়ে গেছেন। বুঝতে পারছেন? এবার আমরা আসি ফিফোতে, একবার আমরা সর্বশেষ স্টেজ। তাহলে এটা আমরা করলাম কি, ওয়েটেড এভারেজ মেথড। আর এখন আমরা করব ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, করলেই আমাদের আজকের ক্লাস শেষ। ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে একই জিনিস হবে স্বাভাবিকভাবে, তাই না? একই তো জিনিস হবে, ম্যাটেরিয়াল লেবার ওভারহেড। এবার ম্যাটেরিয়াল লেবার ওভারহেড যখন আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে করব, আমাদের একটু তো মনে আছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আমরা বিগিনিং কস্টটাকে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করার সময় কি নিয়েছিলাম? নেই নাই। যেহেতু নেই নাই, আমাকে তো কস্ট অ্যাসাইন করতে হবে। তখন আমাকে বলতে হবে যে ভাই বিগিনিং ওয়ার্কিং প্রসেসে যে কস্টটা নেই নাই, বিগিনিং ওয়ার্কিং প্রসেসে যে কস্টটা নেই নাই, এই কস্টটা এখানে বসায় দাও। কারণ কি, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিটের মধ্যে এই কস্টটা নেই নাই। যদি আপনি এটা না বসান তাহলে তো টোটাল কস্ট জীবনও মিলবে না। কত ছিল এটা, প্রথমটা 1500, পরেরটা লেবার কত ছিল 1800, পরেরটা কত 5,400। এটা কোন কস্ট? ওই যে বিগিনিং ওয়ার্কিং প্রসেসের কস্ট, যেটা আমরা নেই নেই। আর তারপরে যাবে কি, এবার আপনি বাকিগুলোর কাজ করতে পারেন। বাকিগুলোর কাজ কি, ইকুইভ্যালেন্ট ইউনিটকে গুণ দিবেন কি কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। এখানে ইকুইভ্যালেন্ট ইউনিট কয় ধরনের, 3 ধরনের, মনে আছে? কমপ্লিট কে 2 ভাগে ভাগ করছিলাম, একটা বিগিনিং, একটা স্টার্ট এন্ড কমপ্লিট, নাকি? আরেকটা হলো ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। সিকোয়েন্সটা বুঝতেছেন কিনা আমি জানি না। এই দেখেন স্টেপ নাম্বার 2 কোনটা, এটা না? আমরা এখানে কয়টা ভাগে ভাগ করছিলাম, 3টা ভাগে। এইখানে যে ইকুইভ্যালেন্ট ইউনিট গুলো আছে, ধরেন এগুলোর সব কপি পেস্ট করে নিলাম। এই তো ইকুইভ্যালেন্ট ইউনিট, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট ইউনিট। এর সাথে আমরা গুণ দিব শুধুমাত্র কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে স্টেপ নাম্বার 2 তে ইকুইভ্যালেন্ট ইউনিট নিয়ে আসলাম। আপনি তো আর পরীক্ষা হলে নিয়ে আসতে পারবেন না, আপনি মনে রাখবেন। এটা কোথা থেকে নিলাম, স্টেপ নাম্বার 2 থেকে, স্টেপ নাম্বার 2 থেকে, স্টেপ নাম্বার 2 থেকে নিয়ে আসলাম, তাই না? এটাকে এখন এই শূন্যকে এই 1.64 গুণ দিলে একই হবে। পরেরটা 2000 কে গুণ দিব কি দ্বারা, এই 1.64 দ্বারা, নাকি নাকি এটা দ্বারা 0.25 দ্বারা, 0.25 দ্বারা। আবার এই 2000 কে গুণ দেব কি ওভারহেডের এই 0.75 দ্বারা। এটা আসলে কি, এটা হলো বিগিনিং ওয়ার্কিং প্রসেসে যা কারেন্ট মান্থে ইউজ হয়েছে, তাই না? আর এটা হলো কি স্টার্টেড, এগুলো আরো সুন্দর সুন্দর নাম আছে, আপনি ওইখান থেকে নাম লিখে দিন। হ্যাঁ, কমপ্লিটেড। তাহলে এটা কি করব, এই 85,000 কে কার দিয়ে গুণ দিব বলেন তো, এই যে এখানে 1.64 দ্বারা, নাকি? একমত তো? আর তাহলে এই 85,000 কে একই কাজ গুণ দিব কি দ্বারা, এই যে 0.25 দ্বারা। আমি এখানে লিখে রাখি যাতে আপনি এক্সেলে যখন দেখবেন তাহলে যাতে আপনি ক্লিক করলে বুঝতে পারেন কোনটার সাথে কোনটা কানেক্ট। ঠিক আছে, 0.75 দ্বারা। আর সবার লাস্টেরটা কি, ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। তাহলে এটাকে একই কাজ, আমরা 9,000 কে গুণ দিব কি দ্বারা, ম্যাটেরিয়ালের কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। 3,000 কে গুণ দিব কি দ্বারা, লেবারের কস্ট পার ইকুইভ্যালেন্ট দ্বারা। আর এইটাকে আবার ওভারহেড কে গুণ দিব কি দ্বারা, ওভারহেডের কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। সবগুলা যখন যোগ দেবো তখন আবার আমরা যোগ করবো সবগুলো আগের মতন। তাহলে দেখেন ফিফোটা একটু বড়, তাই না? এবার আপনি সবগুলা যোগ করেন,
সবগুলা যোগ করেন, দেখেন 2,54,000 হয় কিনা। যদি হয় তাহলে আপনার অঙ্ক মিলছে। 2,54,000 হয়েছে না? আপনার অঙ্ক মিলছে। বুঝতে পারছি? প্রশ্ন করেন, উড়াদুরা 3-4টা প্রশ্ন করেন, তাহলে বুঝবো আপনারা বুঝছেন। আমরা কিন্তু অঙ্ক শেষ। কোনটা? আর পরীক্ষায় যদি কোনো কিছু না বলা থাকে কোন মেথড করবো স্যার? পরীক্ষায় কিচ্ছু না বলা থাকলে ওয়েটেড অ্যাভারেজ করবেন, সহজ মেথড করবেন। এবার বলেন আরেকটা কি? এটা হ্যাঁ, আর কোনো প্রশ্ন? সবাই একটু তাড়াতাড়ি প্রশ্ন করেন, তাহলে পুরোটা আমি 5 মিনিটের মধ্যে কভার করবো। আর কোনো প্রশ্ন? ইন্ডিং 20% তো কমপ্লিটেড ইউনিট বের করার সময় করে ফেলছে, আগেই করে ফেলছে। আমরা কি করলাম পুরো জিনিস একবার দেখেন। এই 5 মিনিট হলেও পুরোনো 1.5 ঘন্টার চেয়ে বেশি জরুরি। আমরা করলাম প্রসেস কস্টিং, রেকর্ডিংটা দিয়ে দিব আমি বাসায় গিয়ে বা কালকে সকালে। রেকর্ডিংটা মনোযোগ দিয়ে হাতে কলমে, আপনি যদি অফিসে ব্যস্ত থাকেন বকাকায়া হইলো, এটা হাতে কলমে করবেন। এই অঙ্কটা, শুধু এই অঙ্কটা করবেন, স্লাইড বাদ দেন। এই অঙ্কটা না বুঝে পরশু ক্লাসে আইসেন না। আমি সেম জিনিসই আবার বুঝাবো, যতই বলে আইসেন না। কিন্তু আপনাদের চেহারা যদি দেখে উজ্জ্বল, তাহলে আমি সেদিনকে 2টা ম্যাথ করবো। আর চেহারা যদি দেখে উজ্জ্বল না, তাহলে একটা ম্যাথ করবো। লস আপনার হবে। পুরো জিনিস কভার করি। আমরা প্রসেস কস্টিং করতে আসছি, করছি। প্রসেস কস্টিং করার সময় আমরা বলছি 2টা মেথড, একটা হলো ওয়েটেড এভারেজ মেথড, একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। আমরা বলছি প্রসেস কস্টিং এর 5টা স্টেপ ফলো করা হয়। ফার্স্ট স্টেপ, ইনপুট ইকুয়াল টু আউটপুট। ইনপুট মানে কি? বিগিনিং ওয়ার্কিং প্রসেসের সাথে স্টার্ট মানে নতুন করে যাহা ঢুকছে। আউটপুট মানে কি? যাহা বের হইছে। একটা কি বের হইতে পারে? নিউ ওয়ার্কিং প্রসেস প্লাস কমপ্লিটেড গুডস। এটা গেল স্টেপ নাম্বার 1। উভয় মেথডে সেম। স্টেপ নাম্বার 2, ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে বলছে। আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বলতে বুঝি কি? ভাঙ্গাচুরা যত পার্সেন্ট কমপ্লিট তাকে কমপ্লিট আকারে চিন্তা করা। তখন আমরা বলতেছি ওয়েটেড এভারেজ মেথড এবং ফিফুর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা ওয়েটেড এভারেজ মেথড করব, তখন কমপ্লিট যা হবে তাকে আর শুধু কমপ্লিটই চিন্তা করব, কোনো দুষ্টামি করব না। কিন্তু যখন ফিফু করব, তখন কমপ্লিটকে আবার 2টা হাত চিন্তা করব। একটা হাত হলো তাই এই কমপ্লিট 95,000 ইউনিটের মধ্যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যাহা আগে আসছে তাহা আগে বেরিয়েছে 10,000 ইউনিট। কোন 10,000? বিগিনিং ওয়ার্কিং প্রসেস 10,000। আর বাকি 85,000 এই মাসে শুরু হয়েছে, এই মাসে শেষ হয়েছে, 100% কমপ্লিট। আর ইন্ডিং ওয়ার্কিং প্রসেস যাহা আছে তার 2 জায়গায় সেম। এই যে 2টা কালার করে দেওয়া আছে। 3 নম্বর স্টেপ হলো টোটাল কস্ট বের করা। টোটাল কস্টের আসলে স্টেপ দরকারও হয় না, এই অঙ্কে চায়ও না। টোটাল কস্ট আমরা বলতেছি ফিফু আর ওয়েটেড এভারেজ দুইটাই সেম, টোটাল কস্ট। 4 নম্বর স্টেপে এসে বলতেছি কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট যখন বের করবেন, ওয়েটেড এভারেজ মেথডে শুধু 2টা কস্টকে চিন্তা করবেন, প্রিভিয়াস কস্ট এবং কারেন্ট কস্ট। কিন্তু ফিফু মেথডে কোন কস্ট চিন্তা করবেন? কারেন্ট কস্ট। এইটুকু মনে রাখতে পারবেন না? ঠিক আছে। এবার 4 নম্বর স্টেপে এসে আমরা বলতেছি কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট যখন বের করব, তখন ওয়েটেড এভারেজ মেথডে প্রিভিয়াস এবং বর্তমান টোটাল কস্ট, ম্যাটেরিয়ালের টোটাল কস্ট কত, আর ওই স্টেপ নাম্বার 2 তে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট ইউনিট কত। একটা কস্টকে একটা ইউনিট দ্বারা ভাগ দিলে পেয়ে যাবো কি? কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। এই কাজটাই যখন আমরা ফিফুতে করব, তখন আর টোটাল কস্ট না, তখন চিন্তা করব কি? কারেন্ট মান্থ কস্ট। কোন কস্ট? কারেন্ট মান্থ কস্ট। তাকে ভাগ দেবো ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা, তখন আমরা পাবো কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। ঠিক আছে এই পর্যন্ত? এবার স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5 কি? যে প্রতি কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিটকে আমরা অ্যাপ্লাই করব তাহার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা। তখন আমরা কিভাবে করব? যখন আমরা ওয়েটেড এভারেজ মেথড করব, আপনি মাথায় রাখবেন স্টেপ নাম্বার 2 কিভাবে করছিলেন। স্টেপ নাম্বার 2 তে ওয়েটেড এভারেজের 2টা লাইন ছিল, একটা হলো কমপ্লিট, একটা হলো ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। ওই ইউনিট গুলোকে এই কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা গুণ দিবেন। বুঝতে পারছি? আর ফিফুতে সেম কাজ করবেন। স্টেপ নাম্বার 2 তে যা ছিল তাহাকে ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা গুণ দিবেন, এক্সেপ্ট একটা জিনিস বাদ দিয়ে। কোন জিনিস বাদ দিয়ে? এই বিগিনিং ওয়ার্কিং প্রসেস বাদ দিয়ে। ঠিক আছে? বিগিনিং ওয়ার্কিং প্রসেস বাদ দিয়ে বাকিটা স্টেপ নাম্বার 2 যদি আপনি বুঝে থাকেন ইকুইভ্যালেন্ট ইউনিট, সেই ইকুইভ্যালেন্ট ইউনিটকে স্টেপ নাম্বার 4 এর কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দ্বারা গুণ দিলে পেয়ে যাবেন। আর স্টেপ নাম্বার আর বিগিনিং ওয়ার্কিং প্রসেসটাকেই আপনি যেহেতু কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বের করার সময় আপনি প্রিভিয়াস কস্ট কনসিডার করেন নাই, এখন তো আপনাকে টোটাল কস্ট মিলাইতে হবে। এই জন্য এই কস্টটাকে হুবহু এখানে কপি পেস্ট করবেন। বুঝতে পারছেন? হুবহু কপি পেস্ট করবেন। যে বিগিনিং ওয়ার্কিং প্রসেসের 1500 টাকা গত বছর কস্ট করছিলাম, আপনি বলবেন এটা না আনলে কি হইতো? না আনলে 2,54,000 মিলতো না।
বুঝতে পারছেন কথা? এইভাবে করবেন। আশা করি এই ম্যাথটা যদি উভয় মেথড আপনারা করেন, আমি এক্সেলের শিটটা দিয়ে দিব, রেকর্ডিং দিয়ে দিব। আমি যদি দিতে দেরি করি কালকে সকালে অফিসে ঢুকিয়ে দিয়ে দিব, রাতে আর সময় পাবো না। আমরা পরবর্তী ক্লাস কোনো ধরনের বিজ্ঞাপন টিজ্ঞাপন যাই না দেই আর না দেই, পরবর্তী ক্লাস আমরা ইনশাল্লাহ শুরু করবো 7:30-এ, আল্লাহ যদি আমাকে সবকিছু ঠিক রাখে। পরবর্তী ক্লাস আগামী সপ্তাহ মানে বৃহস্পতিবার 7:30। আমরা শনিবার ক্লাস নিব কিনা